আজকের এই প্রোগ্রাম আমরা শুরু করি। এই পুরো আইডিয়াটা প্রথম আমাকে বলেন গৌতম বাবু, গৌতম কর্মকার। একটা আমাদের এখানে একটা মিটিংয়ে ভারতের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং পার্সোনাল ফিনান্সিয়াল প্ল্যানিং কিভাবে হবে তার উপরে একটা অনুষ্ঠান হয়। আমাদের এই রোটারি ক্লাব অন্য অনেক রোটারি ক্লাব থেকে সম্পূর্ণ ভিন্ন একটা জায়গাতে আমরা বিভিন্ন দেশের মানুষ একসঙ্গে এইখানে এসেছি। দি হোল কনসেপ্ট ইজ নিউ। সুতরাং যখন আমি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের কথা বলছি ফর ইন্ডিয়ান সিটিজেন্স, তখন যারা বাংলাদেশে রয়েছেন তাদের স্বভাবতই মনে হচ্ছে আমাদের এখানেও এরকম হলেও হয় না। সুতরাং এরকম একটা রিকোয়েস্ট আমার কাছে আসে দ্যাট ক্যান উই হ্যাভ দিস কাইন্ড অফ এ প্রোগ্রাম। সো আই ওয়াজ লুকিং ফর দি বেস্ট পার্সন হু ক্যান অ্যাকচুয়ালি ব্রিং দ্য থিংস টু টু অল অফ আস, এবং যার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, এবং যিনি বাংলাদেশের মানুষকেও উদ্বুদ্ধ করতে পারেন কিভাবে আপনার নিজস্ব সম্পদ কিভাবে পরিচালনা করবেন, কোথায় রাখবেন, এবং কিভাবে সেটা ঠিক সময়ে আপনাকে যে সৌভাগ্যের সন্ধান দিতে পারে। তা সেই সময় আমি খোঁজ করতে থাকি, এবং আমার প্রচুর প্রিয় বন্ধু বান্ধব যারা বিভিন্ন বাংলাদেশি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছেন, সিইও হিসেবে আছেন, তাদের সঙ্গে কথা বলতে থাকি। তখন আমি মিস্টার আসিফ খানের খোঁজ পাই। He is a person of erudition. He had done a number of researches, and those who are there in this field of investment, আপনারা জানেন CFA program is the best program in financial management in the world. সারা পৃথিবীতে খুব অল্প সংখ্যক সিএফএ আছেন, এবং আমি একটা সময় বাংলাদেশে খোঁজ করেছিলাম যে কতজন সিএফএ আছেন। আনফর্চুনেটলি সেই সময় সিএফএ সোসাইটিতে আমার সঙ্গে মিস্টার আসিফ খানের দেখা হয়নি, কিন্তু অন্যান্যদের সঙ্গে যখন কথা বলছিলাম তখন আমি জানতাম যে সামান্য কিছু ব্যক্তি তারাই সিএফএ বাংলাদেশে। কারণ এটা আরো অল দ্য মোর ডিফিকাল্ট, কারণ বাংলাদেশের অনেক ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টই কিন্তু বিশ্বের অন্যান্য দেশে যেই জাতীয় ইনস্ট্রুমেন্টস আছে তার মতন নয়। সুতরাং বাংলাদেশে বসে যিনি সিএফএ করেন তার কৃতিত্ব যিনি ইউএসএ তে বসে বা ইউরোপে কোনো দেশে বসে, ইভেন ইন্ডিয়াতে বসেও করেন তার থেকে অনেক বেশি। অনেক তাকে কষ্ট করতে হয়, পড়াশোনা করতে হয়, হি ইজ লাইক দ্যাট, অ্যান্ড হি ইজ ভেরি গুড ইন কমিউনিকেশন। অ্যান্ড যখন ওর খোঁজ পেলাম তখন we suddenly remembered long back, probably it was a decade back, we met in Motijhil in BRAC EPL office regarding a number of researches. At that point of time, he is still a young man, but at that point of time, he was a young man full of confidence, and he was doing research যেগুলো আমার দেখে মনে হয়েছিল যে অসাধারণ। সুতরাং সেই মানুষটিকে আমিও অনেকদিন বাদে খুঁজে পেয়েছি, এবং চাইছি আজকে তিনি এসে বলবেন কিভাবে আমরা আমাদের যেই অর্থ আমরা উপার্জন করি সেটা কোথায় রাখলে আমরা সেখান থেকে এমন একটা ফ্লো অফ ফান্ডস পাবো যেটা দিয়ে আমাদের জীবন ভালোভাবে কাটবে। আসলে আজকে আমার ঠিক বক্তা হওয়ার কথা ছিল না, কিন্তু গৌতম বাবু প্রোগ্রাম সেট এমনভাবেই করে দিয়েছেন যে যার জন্য আমি শুরু করছি, এবং আমরা ধরে নিয়েছি যে আরো কিছু মানুষ হয়তো জয়েন করবেন। তার জন্য আমি একটু আগে ছোট্ট করে কয়েকটা কথা বলে নিই। আসলে আমরা যদি পৃথিবীতে যেই সব রিসোর্সেস গুলো দেখি যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য দরকার পড়ে, যেমন ধরুন আমরা এখানে বলি জল, আপনারা অনেকে বলেন পানি, হোয়াট এভার, ওয়াটার ইজ আওয়ার লাইফ, এটা ছাড়া আমরা বাঁচতে পারি না। বৃক্ষ, সবুজ, গ্রিন, তাদের ছাড়া আমাদের বেঁচে থাকা সম্ভব নয়। দি হোল ওয়ার্ল্ড, দি ইকোসিস্টেম, এই যদি সমস্ত রিসোর্সেসের কথা বলা হয়, বা ইভেন আমাদের এই মাটির তলায় যেই তেল আমরা ব্যবহার করি, কয়লা ব্যবহার করি, লৌহের আকরিক ব্যবহার করি, এই সমস্ত কিছু জিনিস দিস ইজ দেয়ার ইন নেচার। এটা যিনি সর্বশক্তিমান তিনি তৈরি করে দিয়েছেন, এগুলো একটাও মনুষ্য সৃষ্টি নয়। কিন্তু
আমরা যদি যেই জিনিসটা বলে আমাদের পৃথিবীকে চালায়, এই একটি মাত্র রিসোর্স, এই যে টাকা, অর্থ, মানি, দিস ইজ ম্যান মেড। আর এ কারণেই বলে অন্যান্য রিসোর্সেস গুলো যেহেতু সেটা সর্বশক্তিমান বানিয়েছেন, তার জন্য সেইগুলোর মধ্যে কোনো রকম ইমপারফেকশন থাকে না। আর মানি ইজ সামথিং, দেয়ার উই হ্যাভ এ লট অফ ইমপারফেকশন। 50 বছর বাদে যেটা যেই 1 টাকায় পাওয়া যেত, আজকে সেটা পাওয়া যায় না, তার দাম হয়তো হয়ে গেছে 10,000 টাকা। আমরা যে এই যে হিসেবগুলো করি, অর্থাৎ অর্থ বিভিন্ন সময়তে বিভিন্ন স্থানে তার বিভিন্ন রকমের রূপ ভেসে ওঠে। অর্থ কোনো ক্ষেত্রে অনেক অর্থ নিয়ে আসতে পারে, সেটা ইন্টারেস্টে হোক অর্থাৎ সুদের ক্ষেত্রে হোক, সেটা ব্যবসার থেকে হোক, লাভ হিসেবে হোক। দেখা যায় যে অর্থকে নানাভাবে নানা মানুষ ব্যবহার করে। এবং দেখা যায় যদি আমরা যদি যেই অর্থটা আমরা উপার্জন করেছি তাকে যদি আমরা বুদ্ধিমত্তার সঙ্গে যদি ব্যবহার করি, সেই অর্থে অনেক কিছু জিনিস করা যায়। অর্থাৎ এই রিসোর্সকে খাটিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আমরা যদি দেখি আমাদের এই ভারত, যেটা এককালে ছিল একটা বড় মানে পৃথিবীর একটা জিওগ্রাফিক্যাল অংশ, যখন আমরা স্বাধীন হই তখন আমরা যে কোনো কারণেই হোক, রাজনৈতিক কারণে আমরা দুভাগে ভাগ হয়ে গেলাম। ভারত এবং আমাদের দুই প্রান্তে দুই পাকিস্তান তৈরি হলো, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। তখন আমরা কিন্তু সবাই গরিব রাষ্ট্র। আমাদের তখন আমাদের সমস্ত রিসোর্সেস ব্রিটিশরা ফর 200 ইয়ার্স, 200 বছরের ওপরে সেগুলো সব তাদের দেশে নিয়ে গিয়েছেন। এবং তার জন্য আমাদের অবস্থা তখন খুবই সঙ্গীন। আমরা এইরকম অবস্থা, আমাদের খাদ্যের সংস্থান নেই, আমাদের বাসস্থানের সংস্থান নেই। সুতরাং এই দেশগুলো তাদের নিজেদের মতন করে ডেভেলপমেন্ট করতে শুরু করে। তার মধ্যে আমি যদি ভারতের কথা বলি, ভারত একটা বড় সময়, আমরা যাকে বলি টাইটেনিং দ্য বেল্ট, আমরা সমস্ত পৃথিবীর সঙ্গে এই ব্যবসা বাণিজ্যকে একটা জায়গায় সীমাবদ্ধ রেখে নিজেদের দেশকে গড়ার দিকে চেষ্টা করি। নিজস্ব বাঁধ তৈরি করা, বড় বড় রাস্তা তৈরি করা, বিল্ডিং তৈরি করা, এবং দেশীয় শিল্পকে প্রমোট করা যে তোমরা এখানে বানাও, আমরা কেউ বাইরে থেকে জিনিস আনবো না। সুতরাং দেশের তৈরি গাড়ি, দেশের তৈরি শিল্প, এগুলো আসতে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এইখানে কতগুলো পরীক্ষামূলকভাবে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস গুলো আস্তে আস্তে সাধারণ মানুষের কাছে আসতে থাকে। অর্থাৎ তার মধ্যে একটা ব্যাংকিং ব্যবস্থার একটা বিরাট পরিবর্তন হয় এবং সমস্ত গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে ব্যাংক পৌঁছে যায়। মানে ব্যাপারটা এরকম হয় যে দেখা যায় যে যে ধরুন যিনি একেবারে প্রত্যন্ত গ্রামেও আছেন, দেখা যাবে যে তার থেকে কয়েক ক্রোশ দূরে কিন্তু একটা ব্যাংক আছে। যেটা হয়তো অনেক সময় দেখা গিয়েছিল যে যে যেটা আজকের যেটা পাকিস্তান বা তখন পশ্চিম পাকিস্তান ছিল, লাহোরে হয়তো ব্যাংকের সংখ্যা হতো 14টা। সেইখানে শুধু কলকাতাতেই নয়, আশেপাশের যত ছোটখাটো জায়গা আছে সেই সব জায়গাতেও ব্যাংকের একটা এক্সপানশন হয়। এবং তার একটা বড় কারণ ছিল ব্যাংকগুলো সব সরকারি পরিচালনায় নিয়ে আসা হয় 1969 সালে। তাই মানুষ প্রথমে ব্যাংকে টাকা রাখতে শুরু করে। অর্থাৎ এই সাধারণ অশিক্ষিত মানুষ যারা টাকা মাটির তলায় রাখতেন তাদেরকে ব্যাংকে নিয়ে আসা, ভারত এটাতে একটা বিরাট লম্বা পদক্ষেপ নিয়েছিল এবং দেখা গিয়েছিল যে বহু মানুষ ব্যাংকিং ব্যবস্থার মধ্যে আসেন। তার পরবর্তীকালে স্টক মার্কেট, অর্থাৎ যেখানে শেয়ার কেনা বেচা হয় এবং বড় বড় কোম্পানিগুলোর শেয়ার যেখানে কেনা বেচা হয়, সেই স্টক মার্কেটকেও আমূল পরিবর্তন করা হয় এবং তার একজন রেগুলেটর সেবি আসে এবং দেখা যায় যে তাতে বিরাট পরিবর্তন আসে এবং প্রচুর কোম্পানি একের পর এক তারা শেয়ার নিয়ে এসেছে। সুতরাং ভারতের শেয়ার বাজার সেটা একটা বিশাল শেয়ার বাজার এবং তাতে হাজারে হাজারে কোম্পানি তার মধ্যে রয়েছে এবং তাতে বহু মানুষ সেখানে অর্থ বিনিয়োগ করতে পারেন। এবং প্রচুর মিউচুয়াল ফান্ড রয়েছে, অর্থাৎ আপনি শেয়ার বাজার সম্পর্কে না জানলেও তারা ওই শেয়ারগুলোকে আপনার হয়ে তারা কিনবে এবং সেইভাবে হয়। এবং তার মধ্যে আমাদের এইখানেই যারা আছেন, এই যে ফিনান্সিয়াল ডক্টর কথাটা ব্যবহার করেছেন, আমি অনেকটাই হচ্ছে গবেষক, আমার এখানে গৌতম বাবু এবং অনেকেই আছেন যারা হচ্ছে রিয়েল সেই অর্থে ফিনান্সিয়াল ডক্টরস, যারা এইভাবে করে মানুষকে পথ দেখান কোথায় টাকা রাখা যাবে। আমি ভারতের থেকেও আজকে বাংলাদেশের কথাও সেইভাবে বলবো যে বাংলাদেশ একটা একটা পৃথিবীর এক অর্থে বিস্ময়। যখন এটা ছিল পূর্ব পাকিস্তান, তখন
একই দেশের দুটো অংশ, এই অংশ ক্রমশ দেখা যায় নিষ্পেষিত হতে থাকে। এবং এক সময় একটার পর একটা আন্দোলন শুরু হয়েছিল ভাষা আন্দোলন দিয়ে, এবং যার জন্যই আমরা আজকে এই বাংলা ভাষাতে আমরা কথা বলতে পারি। ভাষা আন্দোলন দিয়ে শুরু হয়ে এবং তারপরে যখন এটা একটা আলাদা দেশ হিসেবে গঠন হয়, বঙ্গবন্ধুর আজকে ১০০তম বর্ষ, তিনি যেইভাবে করে এই জাতিকে এক জায়গায় এনেছিলেন এবং এই জাতি আজকে যে যেখানে এসে পৌঁছেছে, ১৯৭১ সালে এই দেশ স্বাধীন হয়ে দেখা গেল যে এক এক নতুন পরিচয় বহন করতে শুরু করে। কিন্তু বাংলাদেশ যখন স্বাধীন হলো, আমরা তো বলি যে আমরা ২০০ বছর ধরে নিষ্পেষিত হয়েছি। বাংলাদেশ ওই ২০০ বছরের পরেও যেই সময় পাকিস্তানের সঙ্গে ছিল, সেই সময় তারা আরো বেশি নিষ্পেষিত হয়েছেন। এবং যখন এই খান সেনা দেশ ছেড়ে চলে যায়, তখন তারা দেশের ইনফ্রাস্ট্রাকচার, এয়ারপোর্ট, রাস্তা, রেল লাইন ভেঙে চুরে নষ্ট করে, মানুষ মেরে যেইভাবে তারা চলে যান, একটা ধ্বংসস্তূপ এই সরকারের হাতে এসে পড়ে। এবং তখন মানুষ দুর্ভিক্ষে ভুগছে, এবং মানুষের হাতে খাদ্য নেই, বাসস্থান নেই, সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। সেই ভাঙা দেশকে আস্তে আস্তে গড়তে গড়তে এমন একটা সময় আসে, আমরা যেটা ট্র্যাক করতে পারি ১৯৯০-এর সাল থেকে হয়তো শুরু হয়, কিন্তু ২০০০ সালের পর থেকে, অর্থাৎ এই মিলেনিয়াম থেকে আমরা ফল পেতে শুরু করি। আমরা গবেষক হিসেবে যাকে বলি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, বাংলাদেশ আস্তে আস্তে সেদিকে এগোতে থাকে। এবং বাংলাদেশ যেই জায়গাটাতে যায়, অর্থাৎ বড় থেকে ছোট জায়গাতে পৌঁছানো, অর্থাৎ ওপর থেকে না দেখে ওই মাইক্রো ফিন্যান্স, যেটা বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে গিয়েছে। এবং বাংলাদেশে যখন মাইক্রো ফিন্যান্স, গ্রামীণ ব্যাংক যখন দেখা গেল যে তিনি এত মানুষের কাছে পৌঁছতে পেরেছে, পৃথিবীর অনেক লোক গ্রামীণ ব্যাংকের কথা জানেন, কিন্তু একই সঙ্গে ব্র্যাক বা বা বহু ব্যাংক, আশা, সিনি, একের পর এক মাইক্রো ফিন্যান্স এন্ডেভার্স বাংলাদেশে হতে থাকে। এবং ওই যে যেটাকে আমরা বলি যে মানুষের হাতে স্বাবলম্বী হওয়া, সেই জায়গায় মানুষ পৌঁছতে থাকে। এবং এটা একটা অদ্ভুত ধরনের মিরাকল। একদিকে সরকার, একদিকে হচ্ছে এই জাতীয় কিছু ইনস্টিটিউশন। এবং আমার এক প্রিয় বন্ধু আছেন, হয়তো তাকে কোনো সময় আমরা হয়তো এখানে নিয়ে আসতে পারি, ডক্টর আতিউর রহমান, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। তিনি এই ইনক্লুসিভনেস ব্যাপারটাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যান, এবং যার জন্য ব্যাংক পৌঁছতে থাকে। যেই কথা আমি বলছি যে ইন্ডিয়াতে ব্যাংক লোকের কাছে পৌঁছেছে, বাংলাদেশে ওই ৫ টাকার অ্যাকাউন্ট, ১০ টাকার অ্যাকাউন্ট খোলা বা এরকম করতে করতে মানুষ ব্যাংকিং এর আওতায় আসে, মাইক্রো ফিন্যান্সের আওতায় আসে। এবং দেখা গিয়েছে যে মানুষ মানুষ এখন বহু জায়গাতেই, এবং আজকে যে মোবাইল ব্যাংকিং বলি, এই যে একটার পর একটা সিস্টেম যে বাংলাদেশে, আপনারাও যেমন বিকাশের মাধ্যমে টাকা পাঠান, রকেটের মাধ্যমে টাকা পাঠান, এ এক অনবদ্য জিনিস। এরকম বাংলাদেশের মতন জায়গাতে পেমেন্ট ওয়ালেট চালু করা, বাংলাদেশ অনেকগুলো কাজ করেছে যেগুলো রেভলিউশনারি। কিন্তু যেই জায়গাটাতে আমার মনে হয় একটা অভাব রয়েছে, সেটা হচ্ছে মানুষ কোথায় তার উপার্জনের টাকাটুকু রাখবেন। আমি আমি নিজেরই এই যেই সময়তে বাংলাদেশে গিয়েছি, দেখেছি একটার পর একটা মানুষের বিশ্বাসযোগ্যতার সুযোগ নিয়ে বহু স্ক্যামস হয়েছে। মানুষের টাকা নিয়ে চলে গিয়েছে। হলমার্ক কেস একটা বড় কেস, বিসমিল্লা আরেকটা কেস, একের পর এক জায়গাতে, যেটা পশ্চিমবঙ্গেও হয়েছে। চিট ফান্ড বলি, বাংলাদেশেও এইভাবে করে মানুষ ওই হতাশা থেকে এদের কাছে টাকা দিয়েছেন যে তারা একটা ভালো রিটার্ন পাবেন বলে। তাই বাংলাদেশের এই জায়গাটা বড় সীমিত। আমি টাকা রোজগার করি, কোথায় টাকাটা রাখবো? আমার কাছে একমাত্র হচ্ছে আমি ব্যাংকে রাখতে পারি, কিছু সরকারি বন্ড কিনতে পারি, আর হচ্ছে শেয়ার মার্কেটে টাকাটা রাখতে পারি। কিন্তু শেয়ার মার্কেটে বাংলাদেশে একের পর এক বিপর্যয় হয়েছে। বহু মানুষ তার সমগ্র যা কিছু টাকা পয়সা ছিল সবকিছু হারিয়েছেন। তাই মানুষের আস্থা অনেক জায়গাতে চলে গিয়েছে। এবং শেয়ার মার্কেটে যেহেতু বাংলাদেশের ইকোনমি, আমরা যদি ভারতের পার্সপেক্টিভে দেখি, যেহেতু সেই অর্থে ছোট, তার জন্য নাম্বার অফ শেয়ারস অনেক কম। এবং সেজন্যই এগুলোর মধ্যে প্রচুর, আমরা বলি ইনসাইডার ট্রেডিং, অর্থাৎ ভিতরে ভিতরে নানা রকমের লোক নানা রকমের বাণিজ্য করেন। অনেক সময় দেখা যায় যে ভুল তথ্য বাইরে চলে আসে, এবং তার ভিত্তিতে মানুষ ভুল জায়গাতে ইনভেস্ট করেন। মিউচুয়াল ফান্ডের সংখ্যা খুব কম, এবং মিউচুয়াল ফান্ডের রেগুলেশন বা এগুলো সেগুলো সেইভাবে গড়ে ওঠেনি। এইরকম জায়গাতে মানুষ কোথায় টাকা রাখবেন? আমি অনেক সময় বলেছি যে ব্যাংক
এবং এবং বন্ড এবং বেশ কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে এই এই জাতীয় মিউচুয়াল ফান্ডগুলো, তারা কিন্তু মানুষকে একটা জায়গাতে স্টেবিলিটির দিকে নিয়ে আসতে পারে। এবার যেই ব্যাপারটা হয়েছে, যেই জায়গাটা হচ্ছে ইন্টারেস্টিং, বাংলাদেশে যেরকম মার্কেটের মধ্যে আমরা যেটাকে বলি ভোলাটিলিটি, অর্থাৎ অনেক সময়তে শেয়ারের দাম বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে, আবার কমছে, এইরকম জায়গাতে কিন্তু লাভের সুবিধা অনেক অনেক বেশি। অর্থাৎ আজকে ইন্ডিয়াতে কোনো শেয়ার যদি ধরুন 11 টাকা আছে, যদি ধরুন সেটা 15 টাকা হয়, তাহলেই লোকে বাবা 4 টাকা বেড়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় যদি কোনো একটা জায়গাতে ভোলাটিলিটি, মানে 11 টাকার শেয়ারটা গিয়ে দাঁড়িয়েছে 50 টাকা, তার মানে কিন্তু অনেক গুণ বেড়ে গেছে, 4 গুণ বেড়ে গিয়েছে। এই সুযোগ যেখানে থাকে সেইখানে কিন্তু দেখা যায় যে টাকা রোজগারের জন্য কিছু লোক, আমরা অনেক সময় উইদিন ইনভার্টেড কোর্স বলি, ধান্দাবাজ লোক সেইখানে ঢুকে পড়েন, এবং তারা তখন দেখা যায় যে সাধারণ মানুষকে বধ করে তারা নিজেরা টাকা নিয়ে চলে গিয়েছেন। এই জায়গা থেকেই বাংলাদেশে কিছু কিছু বিদেশি কোম্পানি, তারা তাদের টাকা রাখেন। তারা বলেন যে এই মার্কেটে লাভের সুযোগ সবচেয়ে বেশি, কারণ শেয়ার যদি বাড়ে সেটা সেইভাবে বাড়বে। সুতরাং মার্কেট কিন্তু যদি বলেন যে এটা খুব পিছিয়ে পড়া মার্কেট, এটা কিন্তু তা নয়। বহু বিদেশি কোম্পানির টাকা এখানে খাটে, এবং দেয়ার আর ইন্টেলিজেন্ট পিপল যারা কিন্তু এই মার্কেটের মধ্যেও একটা ট্রেন্ড বোঝার চেষ্টা করে। এই এই সমস্ত ওই বুদ্ধিমান মানুষের মধ্যে মিস্টার আসিফ খান, যিনি আজকে আমাদের গেস্ট, যাকে আমি এখন আহ্বান করব বলার জন্য, তিনি একজন, তার নিজস্ব মিউচুয়াল ফান্ড আছে, অর্থাৎ তিনি ফান্ড চালান, অর্থাৎ যেইখানে উনি বলতে পারেন বা উনি রিসার্চ করে বের করেন যে এই সময় এই স্টকটা কমে যেতে পারে, দেশে একটা বিপর্যয় আসতে পারে, যেইভাবে উনি প্রেডিক্ট করেছিলেন 2010-এর স্টক মার্কেট ক্র্যাশের। সুতরাং উনি পারেন মানুষকে এরকম জায়গায় নিয়ে যেতে। আমরা অনেক সময়তে এই মিউচুয়াল ফান্ডগুলোকে দেখতে পাই, কিন্তু আমাদের যারা মিউচুয়াল ফান্ড, যারা যারা ফান্ড হাউসগুলো ম্যানেজ করেন, তারা অনেকেই থাকেন বোম্বেতে, আমাদের সঙ্গে দেখা হয়, কিন্তু ঢাকার বুকে বসে আসিফ ভাই, ও কিন্তু এরকম ভাবে ফান্ড ম্যানেজ করেন, এবং ওরা কিন্তু এইভাবে করে মানুষকে উপকার করেন যে তারা কিভাবে করে কতটা টাকা রাখবেন, কারণ এইটাও খুব ইম্পর্টেন্ট, আপনার কত টাকা আছে তার মধ্যে কত টাকা কোথায় রাখবেন, এই ব্যাপারটাও আমাদের জানতে হবে। তাই আমি আপাতত আসিফ ভাইকে অনুরোধ করব, তিনি একটা মনে হয় প্রেজেন্টেশনও দেখাবেন সেইখানে, এবং মনজুর ভাই, যিনি আজকের মিটিং শুরু করেছেন, তিনি আবুধাবি থেকে বলছেন। আসিফ ভাইকে এখনো আমরা আমরা আজকেও, উনি গেস্ট মেম্বার হিসেবে পাইনি, কিন্তু উনি আমাদের বন্ধু হিসেবে আজকে এসছেন আমাদের একটা দিক নির্দেশ করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সো মিস্টার আসিফ খানকে আমাদের ক্লাবে আসার জন্য, এবং আজকে তার কাছ থেকে আমরা অনেক কিছু পাবো অ্যাবাউট বাংলাদেশ এবং সিএফএ, যেহেতু তো অনেক কিছু ইনভেস্টমেন্টের যে বেসিক থিঙ্কিং সেটাও আমরা আশা করব। তো মিস্টার আসিফ খান, প্লিজ স্টার্ট। থ্যাংক ইউ গৌতম দা, থ্যাংক ইউ প্রফেসর অরূপ আমাকে ইনভাইট করার জন্য। আশা করছি আমার কথাটা ক্লিয়ার, আর আর বাংলাতেই কথা বলি, এখানে দুই সাইড থেকে আই থিঙ্ক বাংলাতে সবাই বুঝতে পারবে কথা। আচ্ছা, আমি অরিজিনালি প্ল্যান করেছিলাম যে একটা স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন দিব, বাট আনলাকিলি আমি মাত্র রিয়েলাইজ করলাম যে আমার বাসার ল্যাপটপে আমার ওই প্রেজেন্টেশনটা নাই। এই টপিকটা নিয়ে আমি আগেও অনেক জায়গায় কথা বলেছি, কিন্তু যেহেতু মাথায় আছে, আমার কাছে মনে হচ্ছে যে অ্যাটলিস্ট এখন আমি মুখেই এক্সপ্লেন করতে পারবো যেগুলো জিনিস আমি বলতে চাই, এবং পরবর্তীতে আই ক্যান শেয়ার দ্য প্রেজেন্টেশন। হ্যাঁ, আমি কোনো একজনকে ইমেল করে দিলে আই থিঙ্ক আপনারা কেউ একজন বাকিদেরকে ডিস্ট্রিবিউট করতে পারবেন। আচ্ছা, তো এখন আমি যখনই কোথাও গিয়ে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কথা বলি, পার্সোনাল ফাইন্যান্স বলতে হচ্ছে যে একজন লোক সে ইনকাম করছে, ওখান থেকে খরচ হয়ে যাচ্ছে, খরচ হওয়ার পর যেই পোর্শনটা রয়ে যাচ্ছে সেভিংস হিসাবে, সেটা সে কোথায় ইনভেস্ট করবে, কি কি অপশন আছে না আছে। হ্যাঁ, ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস সবসময় আমি যেটা ফেস করি যে অডিয়েন্সের নলেজ লেভেলটা গেস করা, কারণ বেশিরভাগ সময় অডিয়েন্সের সাথে ফার্স্ট টাইম কমিউনিকেশন হচ্ছে।
সো এই ক্ষেত্রে যেটা যেটা ইউজুয়ালি করা হয়, এবং প্রফেসর অরূপের সাথে আমি কথা বলে নিয়েছি যে যেগুলো কথা আমি এখন বলবো আমি একেবারে বেসিক বিল্ডিং ব্লক থেকে আসবো, একেবারে বেসিক ফাইন্যান্স কনসেপ্ট থেকে। তো আর যখন বেসিক গুলো বলবো তখন কিছু কিছু জায়গায় আমি বাংলাদেশের রেফারেন্স গুলো টানার চেষ্টা করব। আচ্ছা, তো এখন টপিকে যদি চলে আসি, একদম ফার্স্ট টপিকে যদি আসি, যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা আমরা ফাইন্যান্স প্র্যাকটিশনাররা বিভিন্ন অপশনস গুলাকে ব্রডলি তিনটা ভাগে ভাগ করি। এভাবে আমরা চিন্তা করি। একটা হচ্ছে একুইটি, মানে শেয়ার মার্কেট বলতে পারেন বা কোম্পানির মালিকানা বলতে পারেন, এটা হচ্ছে একটা একটা বড় ক্লাস অফ অ্যাসেটস। দ্বিতীয় হচ্ছে ডেট। ডেটের মধ্যে অনেকগুলো সাবসেগমেন্ট থাকবে। আপনি ব্যাংকে এফডিআর করলেন, ফিক্সড ডিপোজিট করলেন, সেটাও ডেট। আপনি একটা ব্যাংকে ডিপিএস করলেন, সেটাও ডেট। আপনি হচ্ছে গিয়ে সরকারকে ধার দিলেন, হ্যাঁ, আইদার বাংলাদেশে সঞ্চয়পত্র বলে একটা অপশন আছে, উই উইল টক অ্যাবাউট দ্যাট, সঞ্চয়পত্র করলেন সেটাও ডেট। আবার ট্রেজারি বিল বন্ড বলে একটা জিনিস আছে যেটা দিয়ে সরকার তার বাজেট ডেফিসিট গুলো ফুলফিল করে, সেটাও কিন্তু ডেট। আবার প্রাইভেট সেক্টরেও হতে পারে, কোন একটা কর্পোরেশন, হয়তো ব্র্যাক ব্যাংক অথবা কোন একটা কংগ্লোমারেটস, এসিআই, সে একটা বন্ড ইস্যু করলো এবং আমরা এটা ইনভেস্ট করলাম সেই বন্ডে, সেটাও ডেট। তো ডেটের অনেকগুলো টাইপস আছে। আর থার্ড যে ক্যাটাগরিটা, সো ফার্স্ট একটা ছিল ইকুইটি, সেকেন্ড একটা ছিল ডেট, এবং থার্ডটা ছিল হচ্ছে কি, থার্ডটা হচ্ছে অল্টারনেট অ্যাসেট ক্লাস বলে আমি থাকি। সো অল্টারনেটের মধ্যে ট্র্যাডিশনালি যারা সিএফএ করে আসছে আমরা বলি স্টার্টআপে ইনভেস্ট করা বা ভেঞ্চার ক্যাপিটালে ইনভেস্ট করা, সেটা অল্টারনেটে পড়তে পারে। রিয়েল এস্টেট অল্টারনেটে পড়তে পারে। আর হচ্ছে গিয়ে টু আর এছাড়া বিভিন্ন দেশে, বাংলাদেশে অপরচুনিটিস নাই, বাট বিভিন্ন দেশে কিছু বেশ ইউনিক অ্যাসেটে ইনভেস্ট করা যেতে পারে। সে কমোডিটিজে আমি ইনভেস্ট করলাম, আমি মনে করলাম যে সামনে হচ্ছে গিয়ে গোল্ডের দাম বাড়বে বা অয়েলের দাম বাড়বে, সো আই মে বি এবল টু ইনভেস্ট ইন দোজ কমোডিটিস। হ্যাঁ, যেটা হয়তো আমাদের দেশে যারা সিজনালি ব্যবসা করছে বিভিন্ন সময়, তারা হয়তো ফিজিক্যালি কিনছে, চিনি কিনছে অথবা ইম্পোর্ট করে বিক্রি করছে। অ্যাজ আ ইনভেস্টর অ্যাজ ওয়েল আমি হয়তো ফাইন্যান্সিয়াল মার্কেটস এর প্রোডাক্টস এর থ্রুতে ওগুলোতে এক্সপোজার পেতে পারি ইন আ গ্লোবাল কনটেক্সট। তো তো যাই হোক, এখন তিনটা ব্রড অ্যাসেট ক্লাস নিয়ে আমরা একটু টাচ করলাম। প্রতিটা অ্যাসেট ক্লাসের কিছু ক্যারেক্টারিস্টিক আছে। এখন এই ক্যারেক্টারিস্টিক গুলো যখন আমরা দেখি, আমি অ্যাজ আ ইনভেস্টর আসলে তিনটা ক্যারেক্টারিস্টিক দেখি প্রতিটা অ্যাসেট ক্লাসের, এবং অ্যাসেট ক্লাসের মধ্যে যে অ্যাসেট অপশন গুলো আছে, যে শেয়ার মার্কেটে আমি ইনভেস্ট করবো, শেয়ারের আসলে হোয়াট আর দা, আমি এই শেয়ারটাকে যখন আমি এফডিআর এর সাথে কম্পেয়ার করব অথবা এফডিআর কে যখন আমি সঞ্চয়পত্রের সাথে কম্পেয়ার করব, এই 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 কম্পারিজন গুলো করার সময় আমরা কি কি জিনিস বিবেচনায় নেই। তো আসলে এই যেটা বললাম যে তিনটা ডাইমেনশনে আমরা এই অ্যাসেট ক্লাসগুলোকে কম্পেয়ার করি। একটা হচ্ছে যে আমার রিটার্ন কিরকম আসতে পারে। নিশ্চয়ই সবার মাথায় প্রশ্ন আসে যে কোন অ্যাসেটে ইনভেস্ট করলে লাভ বেশি হবে, আমি সেখানে যাব। হ্যাঁ, লাভ বেশি কে দিচ্ছে বা লাভ কম কে দিচ্ছে, সেটা হচ্ছে একটা ডাইমেনশন। বাট এইটারই একটা অন্য পিঠ চলে আসে যে লাভের সাথে রিস্কিনেসেরও একটা সম্পর্ক আছে। যে যেই অ্যাসেট আমাকে মোটামুটি গ্যারান্টিড টাকা দিবে, সে আমি যদি একটা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট খুলি, আনলেস ব্যাংকটা ফেল করে, হ্যাঁ, বা ওই টপিকে আমি পরে আসতেছি, ব্যাংকটা যদি ফেল না করে মোটামুটি টাকাটা কিন্তু গ্যারান্টিড, এবং সেভিংস অ্যাকাউন্টে ব্যাংক আমাকে বলছে যে আপনি যে কোনো সময় টাকাটা উঠিয়ে নিতে পারবেন, আপনার টাকাটা ওখানে আসলে রেখে দিতে হবে না, কোনো বাধ্য ওরকম নাই আর কি। আমি তো ওই ধরনের ক্ষেত্রে রিস্ক নিশ্চয়ই কম, যেহেতু আই ক্যান টেক আওয়ে দ্য মানি এনি টাইম, সো রিস্কটা কম। বাট যেই মুহূর্তে সেই ব্যাংকে আমি সে একটা 5 বছর বা 10 বছরের একটা ডিপিএস করছি, যেহেতু আমার টেনরটা লম্বা হয়ে গেল, আমার কিন্তু রিস্কটাও সাথে সাথে বেড়ে যাচ্ছে। কারণ 1 বছরে হয়তো একটা ব্যাংক ফেল নাও করতে পারে, বা 10 বছর সময় বা 5 বছর সময় এই ধরনের রিস্ক চলে আসতে পারে। এবং আমি জানি যে ইন্ডিয়ার ক্ষেত্রেও কিছু কিছু ব্যাংক বা কোঅপারেটিভ সোসাইটিজ, বাংলাদেশের ক্ষেত্রে কিছু ব্যাংক এনবিএফআই তে কিন্তু গ্রাহকদের টাকা ফেরত পেতে কষ্ট হয়েছে, এরকম এক্সাম্পল আছে। সো তখন এই এই আসিফ খান প্লিজ 1 মিনিট এই প্রসঙ্গে বলে নি, তাহলে সুবিধা হবে, একসঙ্গে কোরিলেট হয়ে যাবে। আমাদের ইন্ডিয়াতে এখন আরবিআই যে গ্যারান্টি দিচ্ছে, আগে যে কোনো ইনভেস্টরকে 1 লাখ টাকা পর্যন্ত গ্যারান্টি দিয়েছিল আরবিআই গ্যারান্টি, এখন সেটা বেড়ে 5 লাখ হয়েছে। তো বাংলাদেশে সেখানে ব্যাংকের গ্যারান্টি কত আছে, ওখানকার গ্যারান্টি কিছু আছে এই লিকুইডেশনে হয়ে গেলে? হ্যাঁ, জি, আমাদের এখানে গ্যারান্টি হচ্ছে 1 লাখ টাকা।
1 লাখ টাকা, তার মানে একটা লোকে যাই থাকুক না কেন 1 লাখ টাকা 1 লাখ পার টাকা অ্যাকাউন্ট, পার জি অ্যাকাউন্ট। দ্যাটস পার অ্যাকাউন্ট। সো আপনার পা- যদি একটা ব্যাংকে 1 লাখ টাকা থাকে, আরেকটা ব্যাংকে আরো 1 লাখ টাকা থাকে, পার অ্যাকাউন্ট আপনি 1 লাখ, মানে 1 লাখ 2 লাখ তখন আপনি ইন্স্যুরেন্স পাচ্ছেন। এক্স্যাক্টলি, মানে এখানে যদি 10টা ব্যাংক থাকে তাহলে 10টা ব্যাংকে 1 লাখ করে রাখতে পারবে, 10 লাখ গ্যারান্টিটা থাকবে। ঠিক আছে, জি। থ্যাংক ইউ, কন্টিনিউ প্লিজ কন্টিনিউ। আচ্ছা, সো রিস্ক নিয়ে আমরা কথা বলছিলাম যে প্রতিটা অ্যাসেটের একটা রিস্কিনেস এর ব্যাপার আছে, হ্যাঁ। আর থার্ড আরেকটা ডাইমেনশন চলে আসবে, সেটাও কিন্তু খুবই কি ইম্পর্টেন্ট, সেটাকে আমি বলি হচ্ছে লিকুইডিটি, যে আমি একটা বিনিয়োগ করলাম, কত ফাস্ট আমি হচ্ছে টাকাটা উঠিয়ে নিতে পারি। আচ্ছা, আমি এই জায়গায় না একটু স্টপ করে একটা জিনিস বলার দরকার আছে, যে আমি দেখেছি যে যখন আমি এই ধরনের টপিক নিয়ে কথা বলি, যখন একেবারে শেষের জন্য ওয়েট না করে, হ্যাঁ, কনভারসেশনের মাঝখানে কেউ প্রশ্ন করলে এটা অ্যাকচুয়ালি বেটার হয়। কিছু কিছু প্রেজেন্টেশন আছে যে বক্তা পুরাটা বলে যাবে, তারপর হচ্ছে গিয়ে শেষে গিয়ে সবাই প্রশ্ন করবে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই টপিকটা যত আমরা ইন্টারঅ্যাক্টিভ করতে পারবো, আপনাদের প্রশ্নগুলো আপনারা এখানে থামিয়ে আমাকে বলতে পারবেন, আমার মনে হয় যে দ্যাট ইজ না, ওকে। এখানে আমি বলছি যে যার যা প্রশ্ন আছে আপনি বাংলাতেই লিখুন, এই আমাদের যে চ্যাট বক্স আছে লিখুন। আমি এটা বলে দিই, কারণ সবাই যদি বলতে থাকে নেটওয়ার্ক হয়তো ভালো থাকবে না। যার যা প্রশ্ন আছে চ্যাট আচ্ছা বক্সে আচ্ছা লিখুন, আমি চ্যাট বক্স থেকে আপনাকে এটা ফলো আপ করে নিচ্ছি। কাইন্ডলি চ্যাট বক্সে লিখতে আচ্ছা, থাকুন, ঠিক আছে, ওকে সেটা বেটার হবে। ওকে। আচ্ছা, তো এখন যেটা বলছিলাম যে লিকুইডিটি যদি একটু এক্সাম্পল দিই, হ্যাঁ, ধরেন আপনি একটা গাজীপুরে একটা জমি কিনতেন, আপনার একটা ভালো প্রপার্টি দেখলেন, ল্যান্ড প্রপার্টি, এটা আপনি কিনলেন, হ্যাঁ। এই এই জমিটা কিনতে পারবেন, কিন্তু এটা বিক্রি করতে গেলে কিন্তু আপনার ইউজুয়ালি সময় লাগবে, একটা বায়ার খুঁজে পাওয়া, তার সাথে নেগোশিয়েট করা, তার সাথে সবকিছু সেট করা, এবং প্রায় সময় প্রাইস নিয়ে হয়তো বনিবনা হবে না। আবার স্টক ল্যান্ডেরও কিরকম মার্কেট সাইকেল থাকে, যে মাঝে মাঝে ল্যান্ড মার্কেটটা খুব হট থাকে যখন অনেক বায়ার্স পাওয়া যায়, আবার মাঝে মাঝে মার্কেটটা ডাউন থাকে যখন কিন্তু ইনভেস্টর পাওয়া কঠিন হয়ে যায়, তখন দেখা যায় যে লিকুইডিটি পাওয়াটা কঠিন। আবার সিমিলারলি একটা ব্যাংকে যদি আমি একটা 5 বছরের ফিক্সড ডিপোজিট করি, সে নিশ্চয়ই, আমি বলতে পারবো 1 বছর পর তাকে কি আমি বলতে পারবো যে হ্যাঁ আমার টাকা দরকার, তুমি আমার টাকাটা ফেরত দিয়ে দাও প্লিজ। কিন্তু সে বলবে যে ঠিক আছে, তোমাকে আমি টাকা ফেরত দিয়ে দিব, বিকজ তুমি কিন্তু তুমি তো 5 বছরের কন্ট্রাক্টটা ভায়োলেট করছো, সো देयर উইল বি আ পেনাল্টি। এই পেনাল্টি সামটাইমস ক্যান বি ভেরি হাই, সামটাইমস হতে পারে যে সে আমাকে বলবে তোমার ফিক্সড ডিপোজিটের রেট ছিল 8%, কিন্তু তোমাকে আমি 3% কম দিব বা 4% কম দিব। আবার কিছু কিছু ক্ষেত্রে বিশেষে তারা এমনও বলতে পারে যে আমি তোমাকে কিছুই দেব না ইন্টারেস্ট, হ্যাঁ। তো এগুলো সবই কিন্তু কন্ট্রাক্টের উপর ডিপেন্ড করে, যেটা আমরা দেখা যায় যে আমি নিজেও অনেক সময় ফিক্সড ডিপোজিট করার সময় কন্ট্রাক্টটা পড়ে দেখি না। সো সো ওই পেনাল্টিটা আছে, সো লিকুইডিটির একটা প্রশ্ন। আবার যদি আমি স্টক মার্কেটের ক্ষেত্রে চিন্তা করি যে হ্যাঁ, স্টক মার্কেটে প্রতিদিনই কেনা বেচা হচ্ছে, আমি অ্যাজ লং এজ আমি লিকুইড শেয়ারের সাথে আছি, আমার টাকা লাগলে আমি টাকা ফেরত পেয়ে যাব, সেটা কোনো সমস্যা না, লিকুইডিটি আমার কাছে আছে। কিন্তু যেটা রিস্ক হচ্ছে যে যেই প্রাইসে আমি কিনেছি ওই প্রাইসেই যে আমি বেচতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই, কারণ প্রতিদিন শেয়ারের দামটা ওঠানামা করছে। সো প্রত্যেকটা অ্যাসেট, এই যে আপনার যেগুলো এক্সাম্পল গুলো আমি বলছিলাম, আমি রিয়েল এস্টেটের কথা বলেছি, এখন এফডির কথা, ডিপিএস এর কথা বললাম, হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু রিস্ক ক্যারেক্টারিস্টিক, রিটার্ন ক্যারেক্টারিস্টিক এবং লিকুইডিটি ক্যারেক্টারিস্টিক হচ্ছে ডিফারেন্ট, মানে প্রত্যেকটার মধ্যে কিছু ট্রেড অফস আছে, যে একটা বেশি পেতে গেলে আরেকদিকে আমার কম পেতে হবে, অথবা আমি যদি হায়ার রিটার্ন চাই তখন আমার হায়ার রিস্ক টলারেট করতে হবে। আবার কিছু কিছু ব্যতিক্রম ধর্মী সিচুয়েশন হয়ে থাকে, যেটা হচ্ছে গিয়ে যে যেটাকে আমরা বলি নো ব্রেইনার, যে রিস্কও কম, রিটার্নও বেশি। সো টিপিক্যালি একটা কমন সেন্স অ্যাঙ্গেল থেকে যদি আমি চিন্তা করি, এই ধরনের অ্যাসেটই তো আমরা চাই, আমরা তো ওই ইনভেস্টমেন্টই করতে চাই যেখানে রিস্ক কম, রিটার্ন বেশি, হ্যাঁ, মানে দ্যাট ইজ দ্য ড্রিম ইনভেস্টমেন্ট। এখন আচ্ছা, আচ্ছা, সো যেটা বলছিলাম আমি, একটু মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে। আচ্ছা, সো আসিফ, একটু আপনি আনমিউট করে নিন, মানে সবাইকে মিউট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি জি। সো হ্যাঁ, তো এখন যেটা বলছিলাম আমি, হ্যাঁ, যে আমাদের প্রত্যেকটা ইনভেস্টমেন্টের কিছু রিস্ক রিটার্ন ক্যারেক্টারিস্টিক আছে। তো এখন আমরা কিছুটা সময় আমরা ফিক্সড ইনকাম নিয়ে কথা বলি, এরপরে আমরা স্টক মার্কেট নিয়ে কিছুক্ষণ কথা বলবো, আর তারপরে হচ্ছে আমরা অল্টারনেট গুলো নিয়ে কিছুক্ষণ কথা বলবো। তো ফিক্সড ইনকামের মধ্যে বাংলাদেশের সবচেয়ে পপুলার ভেহিকলস গুলো যদি আমরা আসি, সবচেয়ে পপুলার ইনভেস্টমেন্টের মধ্যে আছে ফিক্সড ডিপোজিট, সবচেয়ে পপুলারের মধ্যে আছে হচ্ছে সঞ্চয়পত্র।
এই সঞ্চয়পত্র জিনিসটা কিন্তু টু সাম এক্সটেন্ট ইউনিক টু বাংলাদেশ। এটা হয়তো ইন্ডিয়াতে ছিল কি ছিল না আমি ঠিক শিওর না, পাকিস্তানে ছিল এক সময়, বাট ওরা এটাকে অনেকটাই চেঞ্জ করে ফেলেছে, আর বাংলাদেশের জন্য এটা ইউনিক। তো সঞ্চয়পত্র হচ্ছে গিয়ে একটা একটা ইনস্ট্রুমেন্ট যেটা থ্রুতে গভর্নমেন্ট সাধারণ জনগণের থেকে ধার নেয়। কিন্তু গভর্নমেন্ট যখন সাধারণ জনগণ থেকে ধার নিচ্ছে, সে একটা এক্সট্রাঅর্ডিনারিলি হাই রেট অফ রিটার্ন সে দিচ্ছে সঞ্চয়পত্রে। তো যদি আমি একটু এখানে বলি, টিপিক্যালি সঞ্চয়পত্রগুলোর মেয়াদ হয় 3 বছর এবং 5 বছর, এবং একজন ব্যক্তি ম্যাক্সিমাম 50 লাখ টাকার সঞ্চয়পত্র কিনতে পারে অন হিজ নেম। এন্ড এটার রেট অফ রিটার্ন ইউজুয়ালি 10 থেকে 11% হয়। দিস ইজ বিফোর ট্যাক্স। নাও দ্য ইন্টারেস্টিং পার্ট অ্যাবাউট সঞ্চয়পত্র হচ্ছে গিয়ে যে সঞ্চয়পত্র বিনিয়োগ করলে আরো কিছু সুবিধা আছে। যে এখানে সঞ্চয়পত্র থেকে যে ইন্টারেস্টটা আমরা পাই বা প্রফিট রেটটা আমরা পাই, সেটার উপরের ট্যাক্স, যে বছরে যে আমরা ট্যাক্স পে করি ম্যাক্সিমাম 10%, এই 10%-এর বেশি ট্যাক্স পে করতে হয় না। এটাই ফাইনাল ট্যাক্স। সোর্স থেকে তারা 10% কেটে রাখে, এটাই ফাইনাল। তো দেখা যায় যে ওই 11%-এর যে সঞ্চয়পত্র আছে, সব ট্যাক্স দেওয়ার পর আমি বছরে 10% মোটামুটি একটা রিটার্ন পেয়ে যাচ্ছি। সেকেন্ড যে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে আমি যেহেতু সরকারকে ধার দিচ্ছি, এটার রিস্কিনেস এক্সট্রাঅর্ডিনারিলি কম। কারণ সরকারের হাতে তো টাকা ছাপানোর মেশিন আছে, হ্যাঁ, মানে ডিফল্ট রিস্ক কম। অন্যান্য রিস্ক থাকতে পারে, ইনফ্লেশন রিস্ক ওইসব রিস্ক থাকতে পারে, বাট ডিফল্ট রিস্কটা কম। যে মোটামুটি আমরা বলতে পারি যে সরকারকে ধার দিয়ে প্রাইভেট একটা ব্যাংকে ধার দেওয়ার থেকে বা প্রাইভেট একটা কোম্পানিকে ধার দেওয়ার থেকে এখানে রিস্কটা কম। থার্ড আরেকটা সুযোগ সরকার করে দিয়েছে যে সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে এটাকে একটা স্পেশাল ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিট করা হয়, যেটার মাধ্যমে প্রতি বছরের ইনকাম ট্যাক্সে আমরা কিছু রিবেট পাই। যে আমার ইনকাম ট্যাক্স বার্ডেন ক্যালকুলেশন করে আসলো হয়তো 50,000 টাকা, ওখান থেকে দেখা গেল যে ডিপেন্ডিং অন সাম ফর্মুলা, এটা এই ইনভেস্টমেন্ট করার কারণে সরকার যেহেতু ইনভেস্টমেন্টকে প্রমোট করছে, এই এই রিটার্নটা, এই ট্যাক্সের অ্যামাউন্টটা কমে আসছে থ্রু আর রিবেট, স্পেশাল রিবেট। সো ন্যাচারালি যদি দেখা যায় যে, এখন আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলই বলি, এই মুহূর্তে আমাদের দেশের ভালো যারা কমার্শিয়াল ব্যাংক আছে, তারা ফিক্সড ডিপোজিটের রেট দিচ্ছে হচ্ছে 2.5 থেকে 3.5, বড় জোর 4%। সো আমি যদি একটা 100 টাকার ফিক্সড ডিপোজিট করি, বছরে আমি ফার্স্টে 3 থেকে 4 টাকা আমি ইন্টারেস্ট পাচ্ছি গ্রস লেভেলে। এরপর সে 10% এট সোর্স বা 15% এট সোর্স ট্যাক্স কেটে রাখবে, ডিপেন্ডিং অন আমার ট্যাক্স আইডেন্টিফিকেশন সার্টিফিকেট আমি জমা দিয়েছিলাম কি না দিয়েছিলাম। কিন্তু দিয়ে থাকি না দিয়ে থাকি, বছরের শেষে কিন্তু আমার যেই ফাইনাল ট্যাক্স বার্ডেনটা আসবে ওই 4 টাকার ইন্টারেস্টের উপরে, সেটা হচ্ছে আমার যেই ট্যাক্স ফাইলিং এর যে মার্জিনাল ট্যাক্স রেট, হ্যাঁ, সেটার উপর আমার দিতে হবে। ফর এক্সাম্পল, আমার মতো একজন ব্যক্তির দেখা যায় মার্জিনাল ট্যাক্স রেট 25 থেকে 30%-এ চলে আসে। তো ইন দ্যাট কেস, ওই বছরে যদি আমি 100 টাকার ফিক্সড ডিপোজিট করি আর 4 টাকার আমি গ্রস ইন্টারেস্ট পেয়ে থাকি বছরে, তাহলে দেখা যাবে 30% সরকারি নিয়ে চলে গেল। And in that situation, I am left with less than 3, say 2.5, 3. এখন আপনি একটু চিন্তা করেন যে আমাদের দেশের মুদ্রাস্ফীতি বা আমরা যেটা ইংরেজিতে বলি ইনফ্লেশন রেট আসলে কত? সরকার বলছে এটা 5 থেকে 6%, কিন্তু কিছু কিছু ইকোনমিস্ট বলছে এটা আন্ডারস্টেটেড, এটা আরো বেশি। আমরা ধরে নিলাম 6%টাই রাইট। তাহলে আসলে যেটা হচ্ছে যে আমি বছরে 100 টাকা ফিক্সড ডিপোজিট করে আমি কিন্তু ইনফ্লেশনও কভার করতে পারছি না। আমার আসলে আমি নেট লুজার একটা ফিক্সড ডিপোজিট করে। ওই জায়গায় যখন সরকার আমাকে বলছে যে ইউ ক্যান ইনভেস্ট আপ টু 50 লাখ টাকা ইন সঞ্চয়পত্র, and I'm going to give you a return of 10 to 11%, almost risk free, and you can also reduce your income tax burden from this, এটা মোটামুটি একেবারে নো ব্রেইনার পর্যায়ে চলে আসে। তো যার ফলে আমরা দেখতে পেয়েছি যে গত 3-4-5 বছরে একটা ম্যাসিভ ডিমান্ড চলে আসছে সঞ্চয়পত্র কেনার জন্য। এবং আমার সাথে যখনই কেউ কথা বলে, ইভেন আমাদের স্টক মার্কেটে যখন ইনভেস্ট করতে চায়, আমার ফ্রেন্ড বা আমার আত্মীয় স্বজন বা আমার ক্লায়েন্ট যারা আছে আমার মিউচুয়াল ফান্ডের, তাদের যখন কথা বলতে আসে, সবার আগে আমি তাকে জিজ্ঞেস করি যে আপনি কি সঞ্চয়পত্র করেছেন, বা কত টাকা করেছেন। কারণ যদি তার কাছে অপশন থাকে সঞ্চয়পত্র, সে কখনো করে নাই, আমি ফার্স্টে বলি যে আপনি কিছু টাকা আপনি সঞ্চয়পত্র করে ফেলেন, এই অলমোস্ট রিস্ক ফ্রি 10% রিটার্নটা আপনি ক্যাপচার করেন। তারপরে আমরা স্টক মার্কেট বা স্টার্টআপ বা ল্যান্ড বা অন্যান্য অ্যাসেট ক্লাস নিয়ে পরে আমরা কথা বলবো। সো this is one of my strongest recommendation that people should go for this if they have not. Now most people are aware of it, people জানে এটা,
আর এটার কিছু অ্যাডিশনাল ট্রিক্স এন্ড টিপসও আছে, যে সঞ্চয়পত্র করার জন্য সরকার যেটা বলেছে যে আপনার আসলে কিছু জিনিস লাগবে। ইউ নিড আ ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার হুইচ মোস্ট পিপল হ্যাভ, ইউ নিড আ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটাও হচ্ছে দরকার, এবং ইউ হ্যাভ টু কাম থ্রু দ্য ব্যাংকিং চ্যানেল। তো এখানে একটা মজার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে লিমিট যেটা সেট করা 50 লাখ টাকা, এটা তো পার পার্সন। সো যদি আমার কাছে সে সে আমার আমার সম্পদ আছে 1 কোটি টাকা, আমি 50 লাখ টাকার সঞ্চয়পত্র কিনে ফেললাম, এর বাকি 50 লাখ টাকা দিয়ে আমি কি করব, সেটা একটা প্রশ্ন চলে আসে। তখন যেটা হতে পারে যে আই ক্যান গিভ আ ট্যাক্স ফ্রি গিফট টু মাই ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার, মানে আমি আমার ওয়াইফকে দিতে পারি, আমার বাবাকে দিতে পারি, আমার ছেলেকে বা মেয়েকে দিতে পারি, এবং তাদের একটা ট্যাক্স ফাইল খুলে ট্যাক্স ফাইল টু ট্যাক্স ফাইল আমি রিপোর্ট করব যে আমি একটা অ্যাসেট ট্রান্সফার করছি, এবং তাদের নামে আমি আবার সঞ্চয়পত্র কিনতে পারছি। সো ওইভাবে দেখা যায় যে একটা ফ্যামিলির জন্য একটা ভালো সিগনিফিকেন্ট পোর্শন অফ সঞ্চয়পত্র কিনা যায়। সো এই জায়গাটাকে আমি একটু মুভ অন করি, কারণ আই টুক আ লট অফ টাইম অন সঞ্চয়পত্র বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট এই কারণে। আর যদি আমরা অন্যান্য অপশনে যাই, এরপরে দেখা যায় যে ফিক্সড ডিপোজিট বা ডিপিএস টা পপুলার। আমি পার্সোনালি ডিপিএস জিনিসটা খুব একটা পছন্দ করি না, কারণ হচ্ছে গিয়ে যে এগুলো লং টার্মের অ্যাসেট। তো আমি ওইটা একটা লং টার্মে কোন একটা জিনিসের সাথে স্টিক করে থাকতে চাই না, কারণ দেখা যায় যে আমার মতো ইনভেস্টররা আমরা অপরচুনিস্টিক্যালি দেখি যে কোন সময় কোন অ্যাসেট ক্লাসটা ভালো। তো বাংলাদেশের হিস্টোরিক্যাল কনটেক্সট যদি দেখি, 2000 থেকে 2010 সাল, এই 10 বছরে ল্যান্ড মার্কেট ওয়াজ দ্য ফ্যান্টাস্টিক মার্কেট। এই মার্কেট থেকে পিপল মেড 10x 20x 30 40x রিটার্নও চলে আসছে অনেক সময় মানুষের কাছে। হ্যাঁ, ধানমন্ডি, গুলশান, বনানী এইসব জায়গায় প্রপার্টি প্রাইস হ্যাড গন থ্রু আ বুম। বাট এর পরের যে ডেকেডটা 2010 থেকে যদি আমরা 2020-এর প্রাইসিংটা দেখি, ধানমন্ডি আমি যেখানে থাকি এখানে যে প্রপার্টি প্রাইস আছে পার স্কোয়ার ফিট, এটা মোটামুটি অলমোস্ট সেম রয়ে গেছে। এই 10 বছরে বলতে গেলে প্রাইসের কোনো গ্রোথই হয় নাই। তার মানে ইন রিয়েল টার্মস, ইনফ্লেশন অ্যাডজাস্টেড টার্মস, আমি কিন্তু বড় লুজার। সিমিলারলি স্টক মার্কেটের কথা যদি চিন্তা করি, 2007 থেকে 2010 ম্যাসিভ র্যালি। 2010 একটা বছরের মার্কেট ডাবল হয়ে গেছিল। আবার 10 থেকে 2013 মার্কেট ওয়াজ ডাউন 60%। আবার 13 থেকে 2017 4 বছর আবার খুব স্ট্রং স্টক মার্কেট র্যালি দিল। 17-র পরে আড়াই বছর 2018, 19, 20, 20 ফার্স্ট হাফ ওয়াজ ডাউন। আবার 20 সেকেন্ড হাফ এন্ড আর্লি 2021 হ্যাজ বিন গুড। সো প্রত্যেকটা অ্যাসেট ক্লাসে দেখা যাচ্ছে যে কিছু সময় চলে যে যেখানে এটা ভালো, যেখানে এটা খারাপ। সো আমার মতো ইনভেস্টর যারা সবগুলো অ্যাসেট ক্লাসকেই ফলো করি ক্লোজলি, আমরা ট্রাই করি কি যে যখন যেটা ভালো সেখানে একটু রেটটা বাড়ায় দেওয়ার চেষ্টা করি। যে আমার যখন মনে হচ্ছে স্টক মার্কেটটা ভালো, তখন আমি বন্ড অথবা এফডি থেকে সরে আমি চাবো হচ্ছে কি স্টকে ইনভেস্ট করার। বাট এটা সবার জন্য প্রযোজ্য না, বাট এই কারণে আমি ডিপিএস টা করি না। তো ফিক্সড ডিপোজিটের বিষয়ে আমি একটু কথা বলতে চাই, যে যারা লিমিট নাই, অথবা আপনার মনে হচ্ছে যে 3 থেকে 5 বছরের একটা লম্বা সময় সঞ্চয়পত্রতে বিনিয়োগ করার জন্য আমার হয়তো 6 মাস পর বা 1 বছর পর আমার হয়তো একটা বড় এক্সপেন্ডিচার আছে, হয়তো আমি একটা ফ্ল্যাট কিনবো, একটা গাড়ি কিনবো, একটা বাড়ি কিনবো, অথবা আমার ছেলে বিদেশে পড়তে যাবে, এই ধরনের একটা প্রেক্ষাপট থাকতে পারে। সো আমি 3-5 বছরের লম্বা হরাইজনে টাকা আটকে রাখবো না, তখন ফিক্সড ডিপোজিট করার একটা প্রশ্ন চলে আসে। সো এইখানে আমি সবচেয়ে আগে যে জিনিসটা আমি দেখেছি যে ম্যাক্সিমাম লোক, ইভেন ভেরি এডুকেটেড পিপল, খুব নলেজেবল হাইলি প্রফেশনাল পিপল একটা ভুল করে, তারা রেট অফ রিটার্ন দেখে ফিক্সড ডিপোজিট করে। এখন এইটা সবচেয়ে বড় রিস্ক এ কারণে যে কোন ব্যাংক আপনাকে সবচেয়ে বেশি রেট অফ রিটার্ন দিবে ডিপোজিটে, যার রিস্ক সবচেয়ে বেশি। সো ইউ অটোমেটিক্যালি বাই ডুইং দ্যাট ইউ আর ফলিং ইনটু দ্য মোস্ট রিস্কি ক্যাটাগরি, যেখানে টাকা ফেরত পাওয়ার একটা চান্স কমে আসে। সো এই ক্ষেত্রে যেটা আমি করি পার্সোনালি, আমি ব্যাংকে যখন ফিক্সড ডিপোজিট করি, হাতে গোনা কিছু ইনস্টিটিউশন যাদেরকে আমি ব্লাইন্ডলি ট্রাস্ট করতে পারি। বাংলাদেশের ক্ষেত্রে যে আমি নামই বলে দিচ্ছি, যেরকম আমি ব্র্যাক ব্যাংক, দা সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্যাংকের মধ্যে এই তিনটাকে আমি মোটামুটি ট্রাস্ট করি। আর এনবিএফআই দের মধ্যে হচ্ছে গিয়ে আইডিএলসি ফাইন্যান্স আর ডেল্টা ব্র্যাক হাউজিং, এদেরকে ট্রাস্ট করি। আর ইন্ডিয়ার প্রেক্ষাপটে আই এম শিওর দ্যাট আপনারা তো জানেনই, যেরকম এইচডিএফসি কে মানুষ বলে যে ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজড ইনস্টিটিউশনস দেয়ার। সো তারা দ্যাটস আ সেফার অপশন। নাও সেফটির কারণে আমার রিস্ক কমছে, রিটার্নও কমছে, বাট ডিপেন্ডিং অন ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন আমি কখন একটু রিস্কিয়ার অপশনে যাব আর কখন যাব না সেটা আমি ডিসাইড করি। বাট আমার কাছে টাকাটা ফেরত পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে, এই জন্য এই জিনিসটা আমি প্রাধান্য দিই। সো যখন আমার মনে হচ্ছে যে না আমি একটু রিস্ক নিতে পারি, তখন দেখা যাচ্ছে আমি ব্যাংকে না করে আমি নন ব্যাংক, এনবি, ইন্ডিয়াতে বলা হয় এনবিএফসি, আমরা এনবিএফআই বলি বাংলাদেশে, সেগুলোতে ইনভেস্ট করছি, বাট ভালো ক্যাটাগরিতে। তারা হয়তো 2%, 1.5% আমাকে হায়ার রেট অফ রিটার্ন দিচ্ছে।
সো এইটা হচ্ছে কি আমার অন্য অপশন আদার দেন সঞ্চয়পত্র। আর এছাড়া থার্ড একটা অপশন আছে যেটা মানুষজন খুব একটা জানে না, যে সঞ্চয়পত্র ছাড়াও সরকারকে ধার দেওয়া যায়, তাকে সরকারি ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে। এটার একটা সুবিধা হচ্ছে যে বন্ডের একটা সুবিধা হচ্ছে যে এটা আমি চাইলে যে কোনো সময় বিক্রি করে ফেলতে পারছি, এটাতে লিকুইডিটি আছে। সো বাট এটার প্রসেসটা বাংলাদেশে খুবই কমপ্লেক্স এন্ড কমপ্লিকেটেড, সো এটা নিয়ে আমি এখন আপাতত আর কথা না বলি, আমাদের আরো কিছু অন্য টপিক আছে, সেই টপিক গুলোতে শিফট করে যাচ্ছি আমি। হ্যাঁ, যেহেতু প্রশ্ন আসেনি আমি তাহলে মুভ করছি। সো এরপরে যে ক্যাটাগরিটা, এটা হচ্ছে স্টক মার্কেট ক্যাটাগরি। সো প্রফেসর অরূপ যখন কথা বলছিলেন ইন্ডিয়ার মার্কেটের নিয়ে, হ্যাঁ, যে এখানে আসলে একটা কম্পারিজন আমার বলতেই হচ্ছে, বাংলাদেশের স্টক মার্কেটের আসলে সাইজ অনেক ছোট বাই বাই এনি কনসিডারেশন। আমাদের জিডিপির সাথে তুলনা করলে আমাদের জিডিপি এখন $330 বিলিয়ন মতো। আমার মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও হয়তো 13-14% বেশি হবে না। সো উই আর প্রবলি $40 বিলিয়ন মতো আমার মার্কেট ক্যাপিটালাইজেশন। সো ইন অ্যাবসলিউট টার্মস এটা ছোট, ইন রিলেটিভ টার্মস মানে আমার জিডিপির সাথে কম্পেয়ার করেও ছোট, এবং রিজনাল পিয়ার্সদের সাথে কম্পেয়ার করলে আমরা ছোট। বাট অ্যাজ আ গ্রোয়িং কান্ট্রি ইট ইজ গ্রোয়িং। হ্যাঁ, সো দিস ইজ ওয়ান। সেকেন্ড যে বিষয়টা আমি দেখতে পেয়েছি যে গত মানে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ যে পরিমাণে হয়েছে ওই পরিমাণ কিন্তু বাংলাদেশের মার্কেটে পার্টিসিপেশন আসলে মানুষের নাই। আমরা যেটা ইনফর্মাল এস্টিমেট থেকে পাই যে বাংলাদেশে জাস্ট অ্যাবাউট 1 লাখ টু 2 লাখ পিপল, মানে 1 লাখ থেকে 2 লাখ মানুষ আসে স্টক মার্কেটে ইনভেস্ট করে। সো এইটা হওয়ার রিজনটা আসলে এইটা হওয়ার এত কম মানুষ কেন বাংলাদেশের স্টক মার্কেটে ইনভেস্ট করে, এবং ওয়াই ইজ ইট দ্যাট পিপল ডোন্ট হ্যাভ ফেইথ ইন দ্য স্টক মার্কেট? হ্যাঁ, এটা হওয়ার পিছনে অনেকগুলো কারণই আছে, বাট প্রিডমিনেন্টলি আমি যেটা দেখলাম ইট ইজ ব্যাড এক্সপিরিয়েন্স। অলমোস্ট আমি যদি 10 জন লোকের একটা র্যান্ডম সার্ভে করি যে আপনি স্টক মার্কেটে যারা ইনভেস্ট করেছেন হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স, 9 আউট অফ 10 লস্ট মানি, and maybe 4 out of 10 lost everything they have invested, মানে যা ইনভেস্ট করেছে সবই হারিয়ে ফেলেছে। তো এই ব্যাড এক্সপিরিয়েন্স গুলোর কারণেই আসলে দেখা যাচ্ছে মানুষ স্টক মার্কেট থেকে দূরে থাকে। কিন্তু আমি তো লেটসে আমি ইনভেস্ট করছি স্টক মার্কেটে 2007 থেকে, আমি তখন স্টুডেন্ট ছিলাম, এরপরে প্রফেশনালি তো 12-13 বছর হয়ে গেছে, এবং পরে আমরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিও দিলাম, উই হ্যাভ বিন ম্যানেজিং মানি। এই মুহূর্তে আমাদের দুটো মিউচুয়াল ফান্ড মিলে আমরা অ্যাবাউট 80 crore টাকা, মানে 80 কোটি টাকার মতো আমরা ম্যানেজ করছি, ইন্ডিভিজুয়ালের টাকাও ম্যানেজ করছি, ইনস্টিটিউশনাল টাকাও ম্যানেজ করছি। আর রিটার্নের পার্সপেক্টিভ থেকে যদি বলি, আমাদের দুটো ফান্ড রিটার্নের দুইটা ফান্ডের রিটার্ন সিন্স ইনসেপশন রিটার্ন 30-35% মতো আছে। সো একটা হচ্ছে 2018 শেষে শুরু হয়েছিল, একটা 19 শেষে। সো আমরা মোটামুটি একটা ট্র্যাক রেকর্ডও করেছি। সো এখানে দ্য ফিলসফি দ্যাট উই হ্যাভ স্টকে ইনভেস্ট করার জন্য হচ্ছে গিয়ে যে বেশিরভাগ লোকের যে মিস্টেক গুলো আছে, আমি একটু মিস্টেক গুলো বলি। মিস্টেক নাম্বার 1 হচ্ছে তারা রুমারের ভিত্তিতে স্টক কিনে, তারা কারো কথা নিজেদের রিসার্চ করে না, তারা আইদার কারো ট্রেডারের কথা শুনে বা কারো কথা শুনে পুরোপুরি রুমারের ভিত্তিতে। হ্যাঁ, দ্যাট দ্যাট সিস্টেম উইল নেভার ওয়ার্ক, কারণ যার কাছে আগে ইনফরমেশন আছে বা যে রুমার গুলো তৈরি করছে, দে আর গোয়িং টু বি মেকিং মানি এন্ড দ্য এভরিবডি এলস উইল লুজ। আরেকটা সমস্যা আমরা দেখি হচ্ছে গিয়ে যে মার্কেট যখন খুব হট তখন সে মার্কেটে ঢুকে, এবং মার্কেট যখন দাম অনেক পড়ে গেছে তখন তারা মার্কেট থেকে দূরে চলে যায়। এখন ঘটনা হচ্ছে যে রিয়ালিটি হলো যখন শেয়ারের দাম অনেক পড়ে গেছে, দ্যাট ইজ দ্য রাইট টাইম টু গেট ইন, বিকজ ইউ আর গেটিং দ্য অ্যাসেটস এট আন্ডারভ্যালুড প্রাইস, মানে কম দামে পাওয়া যাচ্ছে। আর যখন মার্কেটের দাম অনেক বেড়ে গেছে, মার্কেট যখন অনেক হট, তখন আমরা এটার পিছনে ছুটতে গেলে উই আর এট দ্য রিস্ক অফ বাইং ওভার ভ্যালুড অ্যাসেটস, এবং স্বাভাবিকভাবে আমি লস করতে পারি। থার্ড আরেকটা যেটা কারণ আমি দেখি মানুষজন লস করে স্টক মার্কেটে, সেটা হচ্ছে যে নট চুজিং দ্য রাইট কাউন্টার পার্টি, এবং এইটা খুবই ক্রিটিক্যাল। এটা ব্যাংকের ক্ষেত্রে যতটা ইম্পর্টেন্ট যে আমি রাইট ব্যাংকের সাথে ব্যাংক করছি কিনা, স্টক মার্কেটের ক্ষেত্রেও ইকুয়ালি অর মোর ইম্পর্টেন্ট যে আমি যেই ব্রোকারের সাথে ডিল করছি বা আমি যেই মিউচুয়াল ফান্ড ম্যানেজারটাকে সিলেক্ট করছি, এরা কি আসলে এথিক্যাল কিনা, তারা কি ট্রাস্ট পার্টি কিনা, তারা কি কেপেবল কিনা, তাদের ট্র্যাক রেকর্ড কি আছে না আছে। সো আপনি নিজের টাকা নিজে ইনভেস্ট করেন বা না করেন, আপনি অন্যকে দিয়ে করাচ্ছেন কিনা, ইম্পর্টেন্ট হচ্ছে যে অতটুকু নলেজ কিন্তু আপনার গেইন করতে হবে টু বি এবল টু সিলেক্ট দ্য রাইট মিউচুয়াল ফান্ড বা রাইট মিউচুয়াল ফান্ড ম্যানেজার। এটা যদি না করতে পারেন দেন ইউ উইল ফেইল, বিকজ if you have 100 mutual funds and 100 different fund managers, প্রত্যেকজনের পারফরমেন্স তো এক থাকবে না, ওই 100 জনের পারফরমেন্স টোটালি ডিফারেন্ট থাকবে, and whether you will make money or lose money will depend on whether you are choosing the right party or not. So এই ক্ষেত্রে
এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এগুলোর ক্ষেত্রে যারা হচ্ছে নন ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের লোক তাদেরকে আমি বলি যে both in terms of selecting a commercial bank and in terms of selecting a broker, in terms of selecting a fund manager, try to find a close friend or a family member যে কিনা ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে জড়িত, and take his advice, ask him যে কোন ব্যাংকটা ভালো, ask him কোন ব্রোকারটা ভালো, ask him which asset manager you should trust, বা how to select the right fund manager। হ্যাঁ, at least ওটা করলেও হবে কি যে একটা ধরনের ফিল্টারিং প্রসেস চলে আসবে। আচ্ছা, একটা প্রশ্ন আসছে রিগার্ডিং আই থিংক ওয়াই নট ইউ ট্রাস্ট ইসলামী ব্যাংক লিমিটেড, ইট ইজ নাম্বার 1 প্রাইভেট ব্যাংক ইন বাংলাদেশ। আচ্ছা, তো এটার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ইসলামী ব্যাংক বাই সাইজের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, কিন্তু আমার কিছু কনসার্ন আছে হচ্ছে গিয়ে যে ওরা যে সকল লোন দিয়েছে সেগুলো নিয়ে, লোন কোয়ালিটি নিয়ে আমার কনসার্ন আছে, যার কারণে আমি ইসলামী ব্যাংকটাকে যেই ব্যাংকগুলো আমি বললাম ওগুলোর থেকে লোয়ার ক্যাটাগরিতে আমি পার্সোনালি দেখি মনে করি। বাট অবভিয়াসলি এটা আবার ওই ব্যাংকও হয়তো না যে একেবারে টাকা রাখা যাবে না, ওই ক্যাটাগরিতে না, ওরকম কিছু ব্যাংক আছে, কিন্তু দিস ইজ নট ইন দ্যাট ক্যাটাগরি। আর উইদিন দ্য ইসলামিক ব্যাংক, যে সকল শরিয়া বেসড ইসলামিক ব্যাংক বাংলাদেশে আছে, ইসলামিক ব্যাংক ইজ স্টিল ডেফিনেটলি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট অ্যামাংস দোজ। বাট আপনারা হয়তো অনেকেই জানবেন যে ম্যাক্সিমাম শরিয়া বেসড ব্যাংক এখন একটা ফ্যামিলি ওন করেন, এবং ওই ফ্যামিলি ওনাদের রেপুটেশনাল কিছু ইস্যুস আছে যে তারা তাদের ব্যাংক থেকে অনেক সময় টাকা পয়সা লোন টোন নিয়ে থেকে এই ধরনের কিছু কথা শোনা যায়। তো দোজ আর থিংস যেগুলো আমরা মনে করি যে রেড ফ্ল্যাগ, যে ব্যাংকের মালিক যখন নিজের ব্যাংকের থেকে টাকা নিচ্ছে, দিস ইজ আ রেড ফ্ল্যাগ আমাদের মতে, মানে উই ডোন্ট লুক এট ইট পজিটিভলি। তো ওটাই হচ্ছে কি দ্য রিজনিং। সো মুভিং অন, সো স্টকের ক্ষেত্রে আই মেনশনড আ ফিউ থিংস। আর লাস্টে যদি মুভ করি হচ্ছে গিয়ে ল্যান্ডের ক্ষেত্রে, এটাও বাংলাদেশে দেখা যায় যে আমরা যখন মানুষকে জিজ্ঞেস করি যে হোয়াট আর ইউর অ্যাসেটস, হ্যাঁ, বেশিরভাগ লোকের কাছে হচ্ছে ল্যান্ড ইজ আ বিগ পার্ট, whether it's pure land, whether it's flat or apartment, হ্যাঁ, a lot of it is inherited। এই অ্যাসেট ক্লাসটার সাথে আমাদের আগের জেনারেশনরা খুবই পপুলারাইজ ছিল। আমার যদি গ্র্যান্ডফাদারের জেনারেশনের কথা চিন্তা করি, তারা হচ্ছে গিয়ে যে দ্যাট ওয়াজ দ্য অনলি ইনভেস্টমেন্ট ভেহিকেল দ্যাট ওয়াজ অ্যারাউন্ড। তখন তো ব্যাংক ট্যাঙ্কও তো ছিল না, এবং এখনো ব্যাংকের কথা আসলেও মানে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট পেনিট্রেশন আসলে 30%-এর বেশি না। আই থিঙ্ক অনলি অ্যাবাউট 30% পিপল ইন বাংলাদেশ হ্যাভ ব্যাংক অ্যাকাউন্ট। সো বেশিরভাগ লোকেরই ফার্স্ট প্রায়োরিটি হয় যে একটু টাকা হওয়ার পর আমি আমার নিজের বাসা থাকবে, এটার সোশ্যাল স্ট্যাটাসও আছে। আর হিস্টোরিক্যালি যেটা দেখা গেছে যে দিস অ্যাসেট ক্লাস হ্যাড গিভেন আ লট অফ রিটার্ন অ্যাজ ওয়েল। বাট এটা আমি বললাম যে মানুষের কিছু প্রচলিত ধারণা আছে যে ল্যান্ড সবসময় রিটার্ন দিবে, কখনো লস দিবে না। এই ধারণাটা আসলে ঠিক না। কারণ 2010-এর পরের যে সাইকেলটা আমি বললাম, 2010 থেকে 2021 পর্যন্ত এখন যে সাইকেলটা, কথা খুব স্লো আসছে স্যার। জি, এখন শোনা যাচ্ছে? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, শিওর। এই সাইকেলে কিন্তু অত সিগনিফিক্যান্ট রিটার্ন হয় নাই। আর আরো একটা প্রশ্ন চলে আসে যে আপনার কাছে যদি আপনার সব মিলে সেভিংস আছে 10 লাখ টাকা, আপনি 10 লাখ টাকায় ল্যান্ডে ইনভেস্ট করে ফেললেন, হ্যাঁ, তখন একটা পারিবারিক এমার্জেন্সি হলো, আপনি কিন্তু টাকাটা ইজিলি বের করতে পারবেন না বিকজ অফ দ্যাট লিকুইডিটি ইস্যু। আমি যেটা বলছিলাম যে আপনি ইজিলি তো সেল করা যায় না, আপনি 1 মাসের মধ্যে আপনার টাকা লাগবে, এটা তো আপনি পাচ্ছেন না। বা যেটা আপনি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে বা বন্ডের ক্ষেত্রে কিন্তু আপনি পাচ্ছেন, whether there is a penalty or not, টাকাটা তো আপনি পাচ্ছেন। সো ওইটাও হচ্ছে গিয়ে যে একটা বিষয় ল্যান্ডের ক্ষেত্রে। সো আমি পার্সোনালি ল্যান্ডের ব্যাপারে খুব একটা এক্সপার্ট না, বাট আমি যেভাবে জিনিসটাকে অ্যানালাইসিস করি, যখন আমি স্টক মার্কেট বা বন্ড মার্কেটের সাথে কম্পেয়ার করি, যেরকম এফডিআর এর কথা আমি বললাম, আমি রেট অফ রিটার্নটা দেখি, ইনফ্লেশন রেটটা দেখি, বা হিস্টোরিক্যালটাও দেখি। যাকে এফডিআর করতাম 8-9%, এখন 3-3.5% আছে। সো রেট হিস্টোরিক্যাল লেভেল থেকে অনেক কমে আসছে। সো এখন আমি এফডি করবো না, এখন আমি অন্য কিছু করবো। হ্যাঁ, সো সিমিলারলি যখন ল্যান্ডের পার্সপেক্টিভ থেকে দেখি, একটা ফর্মুলা আছে, এটাকে আমরা বলি গ্রস রেন্টাল ইল্ড। বলতে হচ্ছে যে আমি যদি ফ্ল্যাট হয়, এই ফ্ল্যাটটা থেকে আমার কিনতে কত টাকা দাম পড়বে ভার্সাস বছরে আমি কত টাকার ভাড়া রেন্ট পেতে পারি। এই রেশিওটা দেখা যাচ্ছে যে ঢাকা শহরের বেশিরভাগ জায়গায় 2-2.5%, 3%, বড় জোর 3.5% পর্যন্ত যাচ্ছে। তো ওই প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে ইট ইজ আ বিট ওভার ভ্যালুড। এটার আরো কিছু কারেকশন দরকার অ্যাসেট ক্লাসটার বিফোর আমার মতো একজন লোক ল্যান্ডে হেভিলি ইনভেস্ট করার জন্য ইন্টারেস্টেড হব। সো দ্যাট ইজ আ
দ্যাট ইজ ওয়ান পয়েন্ট। বাট অনেক সময় ভালো ভালো ডিল আসে, অনেক সময় হয় যে অনেক সময় ইউ মে হ্যাভ ইমপ্রুভমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার। সে কথার কথা একটা এক্সাম্পল হিসেবে বলি, যে পদ্মা ব্রিজের কথা যখন শুরু হচ্ছিল, ওই সাইডটাতে বাংলাদেশের সাউথ ওয়েস্ট সাইডটায় যদি কেউ আগে জমি কিনে থাকতো, বিকজ অফ দ্য ইমপ্রুভ কানেক্টিভিটি, দেখা যেতে পারে যে ওটার প্রাইসিং এখন বেড়ে গেছে, যে এখন ওখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সম্ভব, ঢাকা থেকে ওইখানে ট্রান্সপোর্ট করা, মুভ করা অনেক ইজিয়ার। সো ওই ধরনের কিছু অপরচুনিটি থাকতে পারে, বাট আই এম নট অ্যান এক্সপার্ট অন ল্যান্ড, সো আমি ল্যান্ডটা নিয়ে আর বেশি কথা বলবো না, আদার দেন দ্য ফ্যাক্ট দ্যাট হিস্টোরি, এটা ডিপেন্ডিং অন দ্য সাইকেল ইট গিভস আ বিগ রিটার্ন, আর হচ্ছে কি ইট ইজ অ্যান ইলিকুইড অ্যাসেট ক্লাস। আর অন্য যে বাকি অন্যান্য ইনভেস্টমেন্ট অপশন যেগুলো আছে, বাংলাদেশে আসলে গোল্ডে ইনভেস্ট করার তেমন কোনো স্কোপ নাই। এক্সকিউজ মি স্যার, আমি একটা কথা বলতে পারি কিনা, মানে প্রশ্ন জি। জাস্ট জানার জন্য। স্যার, অনলাইন মানি যে বিটকয়েন বা এই জাতীয় যেগুলো এখন মার্কেটে আসছে, সেইটার ব্যাপারে আপনার ওপিনিয়নটা কি? বা আমরা ওখানে ইনভেস্টমেন্টের ব্যাপারে কিছু চিন্তা করতে পারি কিনা? আচ্ছা, তো এখানে যেটা রিয়ালিটি, হ্যাঁ, আপনাকে আমি আমার আগেন একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন কি, যে এই ধরনের যখনই ইনভেস্টমেন্টের কথা আসে, এখানে অনেক পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল ভিউর ব্যাপার আসে। হ্যাঁ, যেরকম আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাকে বলতে পারি, আরেকজন এক্সপার্ট হয়তো আমার সাথে দ্বিমত প্রকাশ করতে পারে। এটা আমি একটা আপনাকে ডিসক্লোজার আগেই বা ডিসক্লেমার আগেই দিয়ে রাখছি। ফার্স্ট অফ অল, বাংলাদেশ থেকে এনি প্রকার ফরেন এক্সচেঞ্জে ইনভেস্ট করা অথবা এনি প্রকার ক্রিপ্টোকারেন্সি লাইক বিটকয়েন ইনভেস্ট করা সম্পূর্ণ ইলিগাল। সো বৈধ কোনো উপায় কিন্তু নাই বাংলাদেশ থেকে ইনভেস্ট করার, বাংলাদেশ থেকে বিদেশের কোনো স্টক মার্কেটে ইনভেস্ট করারও বৈধ কোনো উপায় নাই। সো এটা করা যায় হচ্ছে শুধুমাত্র কিছু এজেন্টদের থ্রুতে, যারা হচ্ছে গ্রে মার্কেটে বা ব্ল্যাক মার্কেটে তারা অপারেট করছে, তারা হচ্ছে বিভিন্ন স্ট্রাকচারে এটা করছে। বাট গ্রে মার্কেটে যখনই আপনি অপারেট করবেন, সবচেয়ে বড় রিস্ক যেটা চলে আসে, এটাকে আমরা বলি হচ্ছে কাউন্টার পার্টি রিস্ক। মানে আপনি যার সাথে কাজ করছেন সে যে আপনার টাকা নিয়ে গায়েব হয়ে যাবে না, এটার কোনো গ্যারান্টি নাই। সো আমি এটা চাক্ষুষ দেখেছি, আমার অনেক সময় পরিচিত লোকজন ফরেন এক্সচেঞ্জ মার্কেটে তারা ইনভেস্ট করেছে, অনেকে বলেছে যে ফরেন এক্সচেঞ্জে ইনভেস্ট করলে অনেক লাভ হবে, কিন্তু দেখা গেল হচ্ছে কি যে এই বাট লাভ হয় নাই, লস হয়েছে, এবং অনেক সময় এই সকল লোকদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি যখন একটা এস্টাবলিশ ব্রোকারের কাছে যাচ্ছেন, স্টক ব্রোকারের, একটা ব্যাংকের কাছে যাচ্ছেন, একটা নন ব্যাংক ফাইন্যান্স কোম্পানির কাছে যাচ্ছেন, অথবা একটা মিউচুয়াল ফান্ডের কাছে যাচ্ছেন, তাদের তো স্থায়ী ঠিকানা আছে, তার তো রেগুলেটর আছে, তার তো সে ইজিলি চলে যেতে পারবে না। ইভেন কিছু ব্রোকারেজের এক্সাম্পল আছে, যে গ্রাহকের টাকা ফেরত না দিয়ে পালিয়ে গেছে, ওই ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জ তাদের একটা সেফটি ফান্ড আছে, ওখান থেকে গ্রাহকের টাকা ফেরত দিয়েছে, অলমোস্ট লাইক এন ইন্স্যুরেন্স। হ্যাঁ, সো ওই প্রোটেকশন গুলো আপনি পাচ্ছেন। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে বিটকয়েনের ব্যাপারটা, যে আমি আসলে বিটকয়েনটাকে আমি বিশ্বাসী না। সো বিটকয়েন অনেকটা রিলিজিয়নের মতো ব্যাপার হয়ে গেছে, যে আমি আইদার ধর্মে বিশ্বাসী না হলে বিশ্বাসী না। সো বিটকয়েনের যারা বিশ্বাসী, তারা এটার প্রতি তারা দে আর ভেরি মাচ বুলিশ অ্যাবাউট ইট, এই কারণেই বিটকয়েনের দাম অনেক বেড়ে গেছে। আর যারা অবিশ্বাসী আমার মতো, আমরা একেবারেই ব্যাপারটাকে বিশ্বাস করি না। আমার মনে হয় যে জিনিসটা বেশ মানে ইলজিক্যাল, যে একটা অ্যাসেট কোনো ওটার কোনো ভ্যালু ক্রিয়েশন নাই, আই ক্যানট এটা দিয়ে কোনো ট্রানজাকশন আমি করতে পারবো না, বিকজ এটার ভ্যালু দিন প্রতিদিন সকাল বিকাল রাতে ফ্লাকচুয়েট করছে, যেটা দিয়ে আমি এক গ্লাস এক বোতল কোক কিনতে পারছি না, বা একটা আইসক্রিম কিনতে পারছি না, বাট সবাই মিলে এটাতে স্পেকুলেট করে দাম বাড়াচ্ছে। এটার আমি হচ্ছে আই এম নট আ বিলিভার। সো ইন সামারি, আই ডো নট লাইক বিটকয়েন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্রসিড অন। ওকে, জি। সো আমি তাহলে কন্টিনিউ করছি। সো যেটা বলছিলাম, যে গোল্ডের ক্ষেত্রে আসলে বাংলাদেশে ওরকম বেশি অপশন নাই। অনেকে মিডল ইস্ট থেকে গোল্ড টোল্ড কিনে এনে করে, বাট এটা যেহেতু ফিজিক্যালি আপনার স্টোর করতে হচ্ছে, ইট ইজ ইউজুয়ালি নট আ ভেরি গুড ভেহিকল টু ইনভেস্ট। আর স্টার্ট আপ একটা সেগমেন্ট আছে, বাট এটা আসলে সবার জন্য না। এটার সবার জন্য না এই কারণে, বিকজ স্টার্ট আপ অনেক রিস্কি। আনলাইক স্টকস, আনলাইক ল্যান্ড বা আনলাইক বন্ড, ওগুলার যে রিস্কনেস লেভেল, স্টার্টআপের রিস্কনেস লেভেল এর থেকে অনেক 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 বেশি। এবং এখানে দেখা যায় যে প্রতি 10টাতে ইনভেস্টের মধ্যে কয়েকটা কোম্পানি একেবারে দেউলিয়া হয়ে যাবে। কিন্তু যে এটা তাদের জন্য প্রযোজ্য, যাদের হাতে অনেক সেভিংস আছে, তার অনেক অ্যাসেট ওয়েলথ আছে, সে তার ওয়েলথের 3 থেকে 4-5% যদি 10টা-15টা ডাইভার্সিফাইড একটা স্টার্টআপ পোর্টফোলিও করতে পারে, দেখা যেতে পারে যে এখান থেকে একটা সিগনিফিক্যান্ট রিটার্ন আসতে পারে। বাট এটা এখনো বাংলাদেশের জন্য একটা গ্রোয়িং অ্যাসেট ক্লাস, এই জন্য আমি এটা নিয়ে আর বেশি কথা বলছি না। আমাদের সময় কিরকম আছে, আমি একটু যদি গৌতম দাকে জিজ্ঞেস করি, যে সময় কি এক্সিড করে ফেললাম? নো নো নো, আমাদের আমরা 8:05 আমরা কুইট করব। 8টার সময় আমাদের অন্য ক্লাস আছে, তো
এখনো আমাদের হাফ ঘন্টা টাইম আছে, কোনো অসুবিধা নেই। তো আপনি শুরুর আগে আমি কয়েকটা জিনিস আপনাকে বলি, সেটা বোধহয় আরেকটু এই দিকগুলো আলোকপাত করলে ভালো হবে। আমি ইন্ডিয়ার পার্সপেক্টে বলি, তাহলে যেহেতু আমিও সিএফপি সিএম, আপনি দেখে নিয়েছেন আমার ইয়েটা, আমি সিএফপি করে নিয়েছি। তো এখানে যে মিউচুয়াল ফান্ড আপনি যেটা বলছেন, ওখানে কতগুলো এমসি আছে বাংলাদেশে এই মিউচুয়াল ফান্ডে? আমাদের এএমসি লাইসেন্সধারী 30-40টার মতো হবে, অ্যাবাউট 40। হ্যাঁ, এবং তার মধ্যে টপ আছে 100টার উপরে। আচ্ছা আচ্ছা, মানে যেগুলো পারফর্মার সেরকম কজন, মানে 5 জন 10 জন কে সেরকম নামগুলো, সেই নামগুলো যদি একটু আজকে মেনশন করে দেন ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে আজকে এই যে লকডাউনটা হলো, আমাদের ইন্ডিয়ান ইকোনমিটা বা ফাইন্যান্স সেক্টরটা একমাত্র টিকে গেল, সেটা হচ্ছে থ্রু এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এখানে আমাদের একটা হিউজ পরিমাণ এসআইপি হয়, যার জন্য কিন্তু এই লকডাউনেও ইনভেস্টমেন্ট কিন্তু লোকে বাই ডিফল্ট হয়ে গেছে তাদের ব্যাংকিং এ অটো সিস্টেম থাকার জন্য। তো ওখানে এই এসআইপি ব্যাপারটা কেমন আছে? এসআইপি ওখানে নিশ্চয়ই থাকবে। এসআইপি একমাত্র ভেহিকল, যে কোনো গরিব মানুষ, বিশেষ করে গরিব এবং সাধারণ মানুষ, যে এসআইপি থ্রু দিয়ে একটা বড় ওয়েলথ ক্রিয়েট করতে পারে একটা লং টার্মে, যেটা আর আদার কোনো ভেহিকল নেই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। তো সেটা ওখানে কেমন আছে এই ব্যাপারটা একটু আলোকপাত করলে, কারণ এটা লোকে লামসাম ইনভেস্টমেন্ট কিছু লোক করতে পারে, কিন্তু একটা ছেলে বা একজন ব্যক্তি যে 15 বছর কি 20 বছর থেকে আর্নিং শুরু করলো, সেই সময় থেকে সে যদি একটা টোকেন মানি 500 হোক 1000 টাকা হোক যদি রেগুলার ইনভেস্টমেন্ট করে, তো সেটাই একটা লং টার্মে গিয়ে 25-30 বছরে গিয়ে একটা দেখা যাচ্ছে 1 ইয়ারের কর্পাস তৈরি হয়ে গেল। মানে একটা এই যে জায়গাটা, এটা ওখানকার বাংলাদেশের মানুষের জন্য সেই সুবিধাটা কি আছে? ইন্ডিয়াতে তো আছি, এখানে তো আছে, আমাদের এখানে আছে। আর একটা জিনিস হচ্ছে ইটিএফ আমাদের এখানে খুব এখন লুক্রেটিভ হয়ে গেছে, ইটিএফ ফান্ড। তো ইটিএফ কি বাংলাদেশে আছে কিনা, সেটা অনেক কিন্তু কম রিস্কে ভালো ফান্ড আর কি। তো কাইন্ডলি কন্টিনিউ। প্রথমে আসি হচ্ছে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে। বাংলাদেশের একটা ট্র্যাজেডি যেটা হয়েছে, এটা খুবই দুঃখজনক। যে আপনাদেরকে বলছিলাম যে 2009-10-এ আমাদের স্টক মার্কেটটা খুব স্ট্রংলি পারফর্ম করেছিল। তো ও সময় আমাদের মোস্ট অফ দা মিউচুয়াল ফান্ড ম্যানেজার, মানে প্রাইভেট সেক্টরে, তারা তখন শুরু করেছিল 2007, 8, 9, 10 এই সাইডে। ওই সময়টাতে আমি একটু হিস্টোরিক্যাল কিছু কথাবার্তা বলছি, মানে এটা আমাদের ডিসকাশনের জন্য ইম্পর্টেন্ট, না এই জন্য বলছি। ডেফিনেটলি এটা জানা দরকার। হ্যাঁ, ওই সময়টাতে দেখা গেল যে ওরা তখন বাংলাদেশে ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ডের কোনো কনসেপ্ট ছিল না। তখন ফান্ড গুলো ছিল ক্লোজড এন্ড, যে একটা মিউচুয়াল ফান্ড টাকা রেজ করতো 10 বছরের জন্য, যে আমি 100 কোটি 200 কোটি টাকা রেজ করলাম 10 বছরের জন্য। হ্যাঁ, তো তখন এরকম দুটো মিউচুয়াল ফান্ড কোম্পানি আসলো, খুব নাম ডাক নিয়ে আসলো, ওয়াল স্ট্রিট এই সেই সব কথাবার্তা বলে, এবং প্রচুর টাকা তারা রেজ করলো। তারা 7টা 8টা 10টা মিউচুয়াল ফান্ড নামিয়ে দিল। একজন 3000 crore 3000 কোটি টাকা রেজ করলো, আরেকজন 1000 কোটি টাকা রেজ করলো। হ্যাঁ, আচ্ছা, তো এই মিউচুয়াল ফান্ড গুলো আনফরচুনেটলি যেটা করলো, এরা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পিপল যারা ফান্ড লঞ্চ করেছে, পলিটিক্যালি কানেক্টেড এন্ড আদারওয়াইজ ভেরি স্ট্রং, মানে ইন্ডিভিজুয়ালস, বাট এথিক্যালি ওয়ার এক্সট্রিমলি পুয়ার। দে স্টোল ক্লায়েন্টস মানি। The two largest asset managers in Bangladesh, they stole clients money in many different ways. মানে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না যে কত ভাবে তারা তাদের ক্লায়েন্টের টাকা চুরি করলো। এবং ওখানে এক মিনিট, ওখানে কি রেগুলেটর নেই বাংলাদেশে? বাংলাদেশে রেগুলেটর আছে, কিন্তু these people were more powerful, let's put it that way. ওকে, মানে যেমন ইন্ডিয়াতে সেবি আছে, তো তেমনি বাংলাদেশের রেগুলেটর কি? আমাদের এসইসি, বাংলাদেশ এসইসি। আচ্ছা, তো এরা না যেটা করলেন, ফার্স্ট অফ অল 10 বছরে তারা ক্লায়েন্টের টাকা লুটপাট করলেন। এটার আমি গল্প বলে শেষ করতে পারবো না, এটা একটা বড় কেস স্টাডি হতে পারে। তারপর যেটা হলো যে 10 বছর পর তো টাকাটা ফেরত দিতে হবে, রাইট? ইউ হ্যাভ টু গিভ ব্যাক দ্য মানি, বিকজ 10 বছরের ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড। তো 10 বছর যখন, প্রবলেম হচ্ছে কি যে ও বলছে আমার ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু সে আছে হচ্ছে পার ইউনিট 10 টাকা, বাট আই নো ও তো প্রাইভেট কোম্পানিতে
মানে ধরেন জাঙ্ক কোম্পানিতে নিজের নিজের ফিকটিশিয়াস কোম্পানি খুলে ইনভেস্ট করে ওখান থেকে টাকা সরিয়ে ফেলেছে, টাকা তো আসলে তার কাছে নাই। So what they did, they lobbied with the Ministry of Finance, they lobbied with the SEC, and extended the tenors by another 10 years. ওকে, সে বলছে 10 বছর পর আমি টাকা ফেরত দিব। আচ্ছা, তো এইটার কারণে যেটা হয়েছে যে ব্রড একটা লস অফ কনফিডেন্স ইন দা অ্যাসেট ম্যানেজমেন্ট বা মিউচুয়াল ফান্ড সেক্টর হয়ে গেছিল বাংলাদেশে। এটা হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডি। বাট এটা থেকে যেটা পজিটিভ বের হয়ে আসছে যে রেগুলেটরও বুঝে গেছে যে ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড আসলে ইজ নট দ্য রাইট ভেহিকল। দ্য রাইট ভেহিকল ইজ ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, যেটাতে ক্লায়েন্ট যে কোনো সময় টাকা দিতে পারবে এবং যে কোনো সময় টাকা ফেরত নিতে পারবে। আমি সাধারণ জনগণকে ইনভেস্ট করাতে হলে উই শুড ডু ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড। সো কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, হ্যাঁ, বাংলাদেশের লার্জেস্ট যে ফান্ড ম্যানেজার গুলো এখন আছে, দিজ আর দ্য ক্লোজড এন্ড ফান্ড ম্যানেজার্স, দ্য নট গুড পিপল। আর যারা ওপেন এন্ড ফান্ড ম্যানেজ করছে এর মধ্যে আমি 3-4-5টা নাম বলছি যেখানে আই উইল বি মানে হ্যাপি পুটিং মাই পার্সোনাল মানি। এর মধ্যে একটা আছে হচ্ছে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট। আইডিএলসি ইজ আ বাংলাদেশের বেস্ট ম্যানেজড ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশের। তাদের অ্যাসেট ম্যানেজমেন্ট আছে, তাদের 3টা মিউচুয়াল ফান্ড আছে এই অ্যাসেট ম্যানেজমেন্টটার। সো আইডিএলসি ইজ ওয়ান। ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট নামে একটা কোম্পানি আছে, ভিআইপিবি, তাদেরও কয়েকটা মিউচুয়াল ফান্ড আছে। আই নো দ্য পোর্টফোলিও ম্যানেজার, এক্সট্রিমলি অনেস্ট, এথিক্যাল পারসন এবং খুবই ভালো রিটার্ন ট্র্যাক রেকর্ড, তার পারফরমেন্স ট্র্যাক রেকর্ডও খুবই ভালো। সো এই কোম্পানিটা আছে। there is a company called শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট। শান্তা গ্রুপ বাংলাদেশের বেশ বড় একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, তারা একটা অ্যাসেট ম্যানেজমেন্ট করেছে, তাদেরও পারফরমেন্স মোটামুটি ভালো। আর আমি ওই ক্যাটাগরিতে আমাদের ফান্ডটাও ফেলবো। আমরাও দেখা গেছে যে আমাদের পারফরমেন্স দিক থেকে বা যেই ধরনের এথিক্যাল স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করছি, হ্যাঁ, সেগুলোতে আমরা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়ি। সো রাফলি এই 4টা কোম্পানিকে আমি বলবো যে মোটামুটি সেফ টু ইনভেস্ট ইন। সো যেটা আপনার প্রশ্ন ছিল যে কোনগুলা আমরা দেখতে পারি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এসআইপি এর কথাটা। আর বাংলাদেশের ইনভেস্টমেন্ট প্রসেসটাও শুধু যদি আমি একটু বলি, সো এসআইপি বাংলাদেশেও আছে, হ্যাঁ, বাট যেটা হয়েছে কি ফাইন্যান্সিয়াল মার্কেটস বাংলাদেশে সে ইন্ডিয়ার থেকে 10 to 20 ইয়ার্স পিছিয়ে আছি আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটস ডেভেলপমেন্টে, হ্যাঁ। সো এখনো আমরা পুরো সিস্টেমটা যদি আমরা চিন্তা করি, উই হ্যাভ নট মেড ইট ইজি ফর পিপল টু ইনভেস্ট। পিপল ইনভেস্ট করবে কখন? যখন মানুষের ট্রাস্ট থাকবে, কনফিডেন্স থাকবে, এন্ড when it is easy। সো এখনো বাংলাদেশে ওই প্রসেসটা হয় নাই। সো এখন কারো যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হয় তার কয়েকটা স্টেপ ক্রস করতে হবে। স্টেপ নাম্বার 1, তার একটা স্টক ব্রোকারেজে গিয়ে একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট খুলতে হবে, বিও অ্যাকাউন্ট খুলতে হবে। বিও অ্যাকাউন্ট খুলতে হলে কিন্তু তার কিন্তু আবার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। সো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, তারপর সে বিও খুলতে পারবে। বিও খোলার পর সে ফান্ড ম্যানেজার, আমার মতো একটা ফান্ড ম্যানেজারকে এসে বলবে যে আমি আপনার ফান্ডের ইউনিটস কিনতে চাই, এত টাকার কিনতে চাই ফর এক্সাম্পল। তখন আমি তাকে একটা অনবোর্ডিং প্রসেসে সিমিলার কিছু সাপোর্টিং এনআইডি কপি, ন্যাশনাল আইডেন্টিফিকেশন ছবি, তার এটসেট্রা সাপোর্টিং ডকুমেন্টস ফর্ম ফিল আপ করে তাকে আমি অনবোর্ড করাবো। সেম প্রসেসে সে এসআইপিও করতে পারবে, হ্যাঁ। বাট এসআইপির যেটা সুবিধা, যেটা বাইরের দেশের সুবিধা হচ্ছে গিয়ে যে ফান্ড ম্যানেজারের সাথে যখন কন্ট্রাক্টটা হয়ে যাচ্ছে, আমি কিন্তু মাসে মাসে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি টাকা চলে আসছে আমার ফান্ডের অ্যাকাউন্টে। এই প্রসেসটা কিন্তু এখন জাস্ট আর্লি স্টেজ বাংলাদেশে। এই সুযোগটা কিন্তু ব্যাংকিং সেক্টরে ছিল না। দিস ইজ দে কল ইট এ ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন, যে ক্লায়েন্ট যদি ব্যাংকে বলে যে আমি অমুক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে টাকা পাঠাবো, সেটা একরকম। বাট ফান্ড ম্যানেজারের কাছে ক্লায়েন্ট অথরাইজেশন দিয়ে দিল যে I am authorizing you to collect funds from my bank account every month on a specific date. সেই জিনিসটা এখন তৈরি হয়েছে, কিছু কিছু ব্যাংক এই সলিউশনটা দিয়েছে। এই আইডিএলসি এটা করে, শান্তাও মনে হয় করে, আমরাও করছি। বাট ইট ইজ নট আ ভেরি পপুলার ভেহিকেল লাইক ইন দ্য কেস অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার কেসটা আর বাংলাদেশের কেসটার মধ্যে এই তফাৎ। আরেকটা বড় ফ্যাক্টর যেটা চলে আসছে, এটা হচ্ছে মার্কেট পারফরমেন্স, যেটা আমি বলছিলাম যে মার্কেট যদি ভালো করে, হ্যাঁ, একটা মানুষ কনফিডেন্স পায় যখন মার্কেটটা অনেক ভালো করে। বাংলাদেশের ওই যে 2010-এর যে ক্র্যাশটা হলো, ওটাতে দেখা গেল যে অনেক লোকই খুব খারাপ ভাবে ইম্প্যাক্টেড হয়েছিল বিকজ অফ ভ্যারিয়াস ফ্যাক্টরস, মানে তারা নিজস্ব ইনভেস্টমেন্ট মেকানিজম গুলো ঠিক ছিল না। সো ওই কারণেও একটু মানে দেখা গেছে যে ইনভেস্টররা একটু শাই টু কাম ইনটু দ্য স্টক মার্কেট, হ্যাঁ। বাট একটা চেঞ্জ হয়ে গেল, এটা হচ্ছে 2010-20-এ হলো, 2020-তে কোভিড এর মধ্যে, যে আমাদের কোভিড এর কারণে
ইন্টারেস্ট রেট এত এক্সট্রাঅর্ডিনারিলি কমে গেল ব্যাংকিং এ, বললাম না যে 2.5% বা 3% গ্রস রিটার্ন অন আ 1 ইয়ার ফিক্সড ডিপোজিট, এটার কারণে আমরা এখন দেখতে পাচ্ছি যে স্টক মার্কেটের প্রতি আবার স্ট্রং ইন্টারেস্ট জাগছে মানুষ, এবং ওই ইন্টারেস্টের কারণে স্টক ভ্যালুয়েশনসও মুভ করছে উপরের দিকে। সো দিস ইজ গুড আই থিঙ্ক। আর আরেকটা বড় চেঞ্জ আমাদের হয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট, যে আমাদের যে এসইসির লিডারশিপ ছিল, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের যে লিডারশিপ ছিল 2010-এর পরে 2020-এ এসে প্রায় অলমোস্ট 8-10 ইয়ার্স পর উই হ্যাভ হ্যাড আ বিগ চেঞ্জ। যেটা হয়ে গেছিল যে আগে এই এই বড় চেঞ্জ গুলো অনেক সময় ইট ওয়ার্কস ফর দ্য পজিটিভ, এবং আমরা দেখছি যে কারেন্ট এসইসি ইজ আ বিট স্ট্রঙ্গার, তারা অনেক ডাইনামিক এন্ড দে আর টেকিং দ্য রাইট ডিসিশনস এন্ড রাইট স্টেপস ইন মেনি কেসেস। সো এই জায়গাতেও আমি একটা পজিটিভিটি পাচ্ছি। তো তো হোপফুলি দ্যাট আনসার্স দ্য কোয়েশ্চেনস। এছাড়া ওখানে ইন্স্যুরেন্স, লাইফ এবং জেনারেল, এলআই এবং জেনারেল কেমন আছে, এবং হেলথ বিশেষ স্পেশালি কোভিড তো আমাদেরকে হেলথ ব্যাপারে অনেক শিক্ষা দিয়েছে, তো এখানে হেলথ ইন্স্যুরেন্স কেমন আছে? তা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এ তো এটা মোস্ট পার্ট। বাংলাদেশে এক্সট্রাঅর্ডিনারিলি লো, রাইট। ইন্স্যুরেন্স বাংলাদেশে খুবই আনপপুলার একটা ভেহিকেল। বোথ জেনারেলের ক্ষেত্রে তো আসলে দেখা গেছে যে মোস্ট অফ দ্য জেনারেল ইন্স্যুরেন্স প্রোডাক্ট গুলো হচ্ছে ম্যান্ডেটরি, লাইক আমার গাড়ি থাকতে হলে আমার একটা কার ইন্স্যুরেন্স থাকছে, বা আমার ব্যবসা করতে হলে আমার ফায়ার ইন্স্যুরেন্স থাকছে, এরকম। হ্যাঁ, তো ইন্স্যুরেন্সের প্রবলেমটা আসলে ইজ আ সিনোনিমাস উইথ দ্য প্রবলেমস উই হ্যাভ সিন ইন দ্য ক্যাপিটাল মার্কেট অথবা ইন দ্য ব্যাংকিং সেক্টর, যে যারা হচ্ছে কি ইন্স্যুরেন্স কোম্পানিটা চালাচ্ছে সে তো ক্লায়েন্টের টাকা প্রিমিয়ামটা তো কোনো এক জায়গায় ইনভেস্ট করতে হচ্ছে, এবং তার যদি ওই স্কিলটা ঠিক মতো না থাকে, দেখা যাচ্ছে যে সে কিন্তু প্রিমিয়াম ঠিকই কালেক্ট করছে, বাট দে ডোন্ট হ্যাভ দ্য স্ট্রং ব্যালেন্স শিটস টু অ্যাকচুয়ালি রিপে দ্য ক্লেমস অফ দ্য ইন্ডিভিজুয়ালস। তো দেখা গেছে যে একটা ট্র্যাক রেকর্ড এখন পর্যন্ত যেই জেনারেশন অফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে ছিল এতদিন, হ্যাঁ, সেগুলো কিন্তু একটা বাজে রেপুটেশন তৈরি হয়ে গেছিল, যে তারা তাদের সেলস পিপল দিয়ে খুব অ্যাগ্রেসিভলি ইন্স্যুরেন্স প্রোডাক্ট সেল করেছিল জনগণের কাছে, কিন্তু যখন ক্লেমের সময় আসছিল তারা গড়িমসি করে তারা হচ্ছে টাকাটা ঠিকমতো দেয় নাই। বাট হ্যাভিং সেড দ্যাট, কিছু ভালো কোম্পানি আছে, লাইক লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে মেট লাইফ, ইটস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, মেট লাইফ অ্যালিকো, মোটামুটি তারা হচ্ছে গিয়ে দে আর দ্য মনোপলি বিজনেস ইন বাংলাদেশ। বেশিরভাগ লোকই লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে মেট লাইফের কাছে যায়। আর এর বাইরে হচ্ছে গিয়ে যে অল্প কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে যেগুলা মানুষ মোটামুটি করতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা বলা, আই থিঙ্ক দ্যাট এক্সাইটিং পার্ট হচ্ছে যে মডার্ন একটা গ্রুপ অফ ইন্স্যুরেন্স কোম্পানি চলে আসছে। সামটাইমস দে আর ইন্স্যুরেন্স এগ্রিগেটরস অর ইন্স্যুরেন্স কোম্পানিজ দেমসেলফ, যারা কিনা মোর লাইক স্টার্টআপস। তারা হচ্ছে যে কাস্টমার সেন্ট্রিক একটা বিজনেস মডেল ডিজিটাল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে মানুষের কাছে নিয়ে আসছে। এটার কয়েকটা এক্সাম্পলের মধ্যে টেলিনর হেলথ, এটা হচ্ছে গিয়ে এখন হচ্ছে গ্রামীণ এটা নিয়ে নিয়েছে টেলিনর হেলথ, দে আর ওয়ান। আমাদের কোম্পানিতে কিন্তু আমরা ওদের থ্রুতে ইন্স্যুরেন্স নিয়েছি। বোথ ইট কাভার্স দ্য পলিসি কাভার্স বোথ লাইফ এন্ড হেলথ, এবং আমি নিজেই অনেক ক্লেম করে অনেক ক্লেমের টাকা পেয়েছি ওদের থেকে। এছাড়া আরেকটা আছে মিলভিক। মিলভিক আই থিঙ্ক অলসো ইজ আ মাল্টিন্যাশনাল ইউকে বেসড একটা কোম্পানি, তারা ইনভেস্ট করেছে মিলভিকে। এবং আরেকটা আছে গার্জিয়ান লাইফ ইন্স্যুরেন্স, এটা ওন্ড বাই ব্র্যাক and owned by I think ACI স্কোয়ার টোয়ার মিলে, মানে রেপুটেড কিছু গ্রুপ মিলে এই ধরনের ইন্স্যুরেন্সে গেছে। এবং আমি যেটা দেখছি যে এই নতুন যে কোম্পানিগুলো আসছে তারা কিন্তু different from the previous generation of insurance companies. They are trying to do real service, they are very customer centric, they are trying to make customers life the easiest. ওকে, ইন্ডিয়াতে যেমন এলআইসি একটা ভীষণ ভাবে কাজ করে এখানে, যে এলআইসি শুধু পাবলিকের না, পাবলিককে যেমন সাপোর্ট দেয় তেমনি গভর্নমেন্টকেও সাপোর্ট দেয়। গভর্নমেন্টে যখনই ইকুইটি মার্কেট, যখনই গভর্নমেন্টে কখনো ফান্ড প্রয়োজন হয় তখন কিন্তু এলআইসির কাছ থেকে টাকাটা তারা বড় করে। তো সেই জন্য এলআইসি ইন্ডিয়াতে একটা মাস্টার রোল প্লে করে। তো সেক্ষেত্রে বাংলাদেশে কি এরকম ধরনের কোনো নিজস্ব কোনো ইন্স্যুরেন্স কোম্পানি নেই গভর্নমেন্ট ওরিয়েন্টেড? গভর্নমেন্ট ওরিয়েন্টেড একটা কোম্পানি আছে সাধারণ বীমা, ওনারা আই থিঙ্ক রি ইন্স্যুরেন্স করে মোস্টলি। আই ডোন্ট থিঙ্ক দে ডু ডাইরেক্ট ইন্স্যুরেন্স, বাট
আনলাইক এলআইসি আসলে সাধারণ বীমাটা অত বড় স্কেলে যেতে পারে না, বাট ইট গোজ ব্যাক টু দ্য অরিজিনাল পয়েন্ট যে বাংলাদেশের ইন্স্যুরেন্স পেনিট্রেশন, হ্যাঁ, হয়তো 0.1% বা মানে এক্সট্রাঅর্ডিনারিলি লো ইন্স্যুরেন্স পেনিট্রেশন। জাস্ট লাইক আমার মিউচুয়াল ফান্ড মার্কেটটাও কিন্তু এখনো অনেক ছোট, বাট এখানে অপরচুনিটি কিন্তু ম্যাসিভ। মানে দুইটা সাইডে আমরা যখন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা দেই 3 বছর আগে চাকরি টাকরি ছেড়ে, আমরা দেখলাম যে একটা অপরচুনিটি আছে, মানুষের তো ইনভেস্টমেন্ট নিড আছে। সো সিমিলারলি ইন্স্যুরেন্সেও whoever actually does the business properly, yeah, they are going to make huge amount of money and they are going to grow large. এটা হবেই, এটা inevitable. আর হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কোনো পার্টিকুলার হেলথ ইন্স্যুরেন্স? ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যারা হচ্ছে ওই যেটা বলছিলাম যে টেলিনর হেলথ যেটা ছিল, ওটা এখন টনিক নামে পরিচিত, ওরা আসলে মোস্টলি হেলথই করে, বাট দে ক্যান অলসো ডু লাইফ। আর হচ্ছে ওই গার্জিয়ান যার কথা বললাম, তারাও হেলথ করছে। হেলথ অনেকেই দেয়, হেলথ অনেকেই দিচ্ছে, বাট বাট যেটা বললাম যে মানুষের তো অ্যাওয়ারনেসটা ওভাবে নাই এই ইন্স্যুরেন্স প্রোডাক্ট গুলোর ব্যাপারে। আর কিছু ব্যাড এক্সপিরিয়েন্সও তো ছিল, যার কারণে এখনো অত পপুলারাইজ হয় না। আসলে আমরা না অনেক কিছু জানলাম, মানে আমার এত ভালো লাগলো আসিফের এই পুরো প্রেজেন্টেশনটা থেকে, এ লট অফ থিংস অ্যান্ড এবং বিশেষ করে যে ইন্স্যুরেন্স বা এরকম, মানে এলআইসি যেটা গৌতম বাবু বলছেন এখানে, এলআইসি দেখুন ইন্ডিয়াতে যখন স্বাধীনতা পেল ইন্ডিয়া 1950s থেকে, তখন অন্য সমস্ত কোম্পানিকে প্র্যাকটিক্যালি বন্ধ করে দেওয়া হলো এবং কোনো প্রাইভেট ইন্স্যুরেন্স নেই, একমাত্র সরকারি ইন্স্যুরেন্স, যার জন্য এর পেনিট্রেশন হচ্ছে ম্যাসিভ। ক্রোর্স অফ পিপল দে আর অল ইনশোর্ড। আর প্রাইভেট ইন্স্যুরেন্স এসছে হচ্ছে 1992 পরে, প্র্যাকটিক্যালি 95 থেকে টাটা, প্রথমে এআইজি, পরে টাটা এআইএ, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, এরা পরে এইচডিএফসি, অ্যাকচুয়ালি এগুলো 2000 সালের পরে, এরাও 2000 সালে পরেও, মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ফিল্ডে 2000 সালে পরে এসছে। রাইট রাইট, তার জন্যই হচ্ছে কি যে এলআইসির এই জায়গাটা তৈরি হয়েছে, যে তার যে হিউজ অ্যামাউন্ট অফ ওয়েলথ যে ক্রিয়েট করেছে সেটা সেই কারণে। এবং এলআইসি কাজও ভালো করেছে, মানে যেইভাবে করে গ্রামে গঞ্জে লোকের কাছে পৌঁছানো, দ্যাট পার্ট ওয়াজ রিয়েলি কমেন্ডেবল। আরেকটা কথা গৌতম বলেছিলেন, সেই কথাটা ছিল হচ্ছে যে ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। যেহেতু একটা জিনিস বললেন যে এরকম যে গোল্ড, স্বর্ণের প্রতি একটা বাঙালি মানুষের একটা দুর্বলতা রয়েছে, এবং আমি অনেক সময় দেখেছি, বিশেষ করে এয়ারপোর্ট দিয়ে শহরে যেতে গেলেই প্রতি সময়তেই দেখতাম কেউ না কেউ ওই দুবাই আবুধাবি থেকে এসছেন এবং ওই স্বর্ণ নিয়ে ধরা পড়েছেন। তারপরে তাদের মধ্যে একটা দরাদরি বা এরকম নেগোসিয়েশন চলছে এরকম। এখানে কি এটার কি কোনো একটা পসিবিলিটি আছে, যেহেতু আপনারা এরকম ফান্ড ম্যানেজ করেন, যে এরকম একটা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যদি করা যায়, যেখানে মানুষটি স্বর্ণ নিজে কিনছেন না বা ভল্টে রাখছেন না, কিন্তু এই মিউচুয়াল ফান্ডের মধ্যে এরকম কিছু যদি করা যায়, এই অপরচুনিটি কি আছে? আচ্ছা, আমি এই কোশ্চেনটা মানে আনসার করতে ভুলে গেছিলাম। গুড থিং আপনি এটা রিমাইন্ডার দিয়েছেন। হ্যাঁ, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ইটিএফ নাই, কিন্তু কারেন্ট এসইসি যেসব জিনিস নিয়ে কাজ করছে, এটার মধ্যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইজ ওয়ান অফ দ্য 4 নিউ প্রোডাক্টস দে আর ওয়ার্কিং অন। সুকুক ইজ ওয়ান, মানে ইসলামিক বন্ডস, এটা রুলস তারা এসেছিল। তারপরে এখন গ্রিন বন্ড নিয়ে তারা কাজ করছে, যে বন্ড দ্যাট উইল বি ইউজড ফর গ্রিন ফাইন্যান্সিং। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইজ ওয়ান, আর ফাইনালি হচ্ছে ডেরিভেটিভস। এই 4টা জিনিস তারা মেনশন করেছেন যে আমরা এগুলো নিয়ে কাজ করছি। হ্যাভিং সেড দ্যাট, আমরা যারা প্র্যাকটিক্যালি জিনিসটা মানে মার্কেটের সাথে আছি, ইনভেস্টরদের সাথে কথা বলি, হ্যাঁ, মানে একটা রেগুলেটর যখন একটা প্রোডাক্ট লঞ্চ করে বা অ্যালাউ করে, যে রুলসটা সেট করে দিলাম, নাও ইউ গাইস গো ফর ইট, হ্যাঁ, এটার সাথে কিন্তু আরো কিছু জিনিস লাগে, এটা হচ্ছে ইনভেস্টর অ্যাওয়ারনেসও লাগে। সো আমরা বা ইভেন আমাদের সাথে যারা লাইক মাইন্ডেড লোকজন মনে আছি, আমরা ফিল করেছি যে ডেরিভেটিভস এর জন্য বা ফিউচার্স এর জন্য, হ্যাঁ, বাংলাদেশ ইট ইজ আ বিট টু আর্লি। বাংলাদেশে কিন্তু এখনো একটা কর্পোরেট বন্ড মার্কেট নাই, এটা কিন্তু আশ্চর্য বিষয়। কর্পোরেট বন্ড মার্কেট নাই, আমার কোনো ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড নাই। আমাদের সব মিউচুয়াল ফান্ডে কিন্তু মানে মোস্টলি স্ট্রাকচার্ড অ্যাজ ইকুইটি মিউচুয়াল ফান্ড, বাট উই ক্যান ইনভেস্ট আ স্মল পোর্শন টু ফিক্সড ইনকাম। কিন্তু রেগুলার কিন্তু ডেডিকেটেড ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডে অ্যালাউ করেন। এবার একটা জিনিস চিন্তা করেন, ইনভেস্টরদের কিন্তু আগে গ্যারান্টিড রিটার্ন লাগবে অথবা সিকিউর প্রোডাক্ট লাগবে, তারপর তার রিস্কিয়ার প্রোডাক্ট লাগবে। সো উই নিড ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডস বিফোর ইকুইটি মিউচুয়াল ফান্ডস। তো
গোয়িং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, আমার কথা যেটা মনে হচ্ছে যে ইটিএফটা তারা আনবেন, ইটিএফ আসার পরে পিপল উইল হ্যাভ লো কস্ট এক্সপোজার টু দ্য স্টক মার্কেট, সেটা চলে আসবে। বাট এনিথিং টু ডু উইথ লাইক কমোডিটি এক্সচেঞ্জ বা গোল্ড ইটিএফ বা গোল্ড ফিউচার্স, এটা আমার মনে হচ্ছে যে যথেষ্ট সময় লাগে। রাইট। না, দ্যাট আনসার্স মাই কোয়েশ্চেন। ঠিকই বলেছেন, ওই জায়গাটার একটা বিরাট দুর্বলতা রয়েছে। আমি এটা দেখেছি ইভেন বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, যে ডিএমডি বলে, ওইখানে আমরা প্রায় 4টে বা 5টা এরকম প্রোগ্রাম করি ওদের ট্রেনিং দেওয়ার জন্য। তার মার্কেট তৈরি হয়েছে, কিন্তু মার্কেটে কোনো সেকেন্ডারি মার্কেটে কোনো ট্রেডিং নেই, মানে ইভেন গভর্নমেন্ট বন্ডগুলো, এবং যার জন্য কোনো ইল্ডও তৈরি হচ্ছে না, মানে প্র্যাকটিক্যালি ওরা জানে না যে ইল্ড কি, কারণ ওটা তো কোনো ট্রেডিংও হয় না। এই এখন শুনছি যে রেট অফ ইন্টারেস্ট কমেছে, বিকজ ইন্টারেস্ট রেট ওয়াজ গোয়িং আপ, তার জন্য বন্ড ওয়াজ নট ভেরি লুক্রেটিভ। লোকে দেখছে যে নতুন বন্ড কিনবো, তাতে আমার রেট অফ ইন্টারেস্ট বেশি, হোয়াই শ্যাল আই বাই দ্য ওল্ড বন্ডস। তাই ওই মার্কেট যদি তৈরি না হয়, যদি ডেট মার্কেট তৈরি না হয়, ইটিএফ স্পেশালি গোল্ড এন্ড আদার্স, ইট উইল বি ডিফিকাল্ট। অরূপ স্যার, আমার মনে হয় ব্যাপারে আসিফজি, আমি আরেকটা বলছি যে আর দুটো জিনিস আমরা একটু সেখানে আলো দিলে ভালো হয়। সেটা হচ্ছে যে পোস্টাল প্রোডাক্ট। ইন্ডিয়াতে যেমন পোস্টাল প্রোডাক্ট কিন্তু ভীষণ লুক্রেটিভ এবং অ্যাসিওর্ড বাই দ্য গভর্নমেন্ট। পোস্টালের বিভিন্ন এফডি আছে, আরডি রেকারিং ডিপোজিট আছে, এবং বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য এমআইএস মান্থলি ইনকাম স্কিম, এবং সেটা এক্সট্রা পে আউট, মানে তাদের ইন্টারেস্ট রেটটা একটু হাই থাকে। আর আরেকটা হচ্ছে আমাদের প্রভিডেন্ট ফান্ড, ভিপিএফ, পিএফ আছে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং প্রভিডেন্ট ফান্ড আছে। সেক্ষেত্রে বাংলাদেশে এগুলোর অল্টারনেট কি প্রোডাক্ট আছে? জি, সো ইন্টারেস্টিংলি আমি যে সঞ্চয়পত্র প্রোডাক্টের কথা বলছিলাম, যে সরকারকে আপনি ধার দিচ্ছেন, হ্যাঁ, এটা কিন্তু হিস্টোরিক্যালি হচ্ছে ডাকঘর বা পোস্টাল অফিসের থ্রুতে মানুষজন কিনতেন, এটা ওখানে থ্রুতেই কিনা হতো। এছাড়াও পোস্ট অফিসের কিছু ফিক্সড ডিপোজিট স্কিম আছে, এগুলো এখন মনে হয় 7-8% মতো প্রফিট রেট দেয়, হুইচ ইজ প্রিটি গুড, বিকজ ওই যে বলছিলাম ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক তো কম দিচ্ছে। কিন্তু এখানে কিছু ক্যাপাসিটি লিমিট আছে, যে পোস্টাল এফডিআর গুলোতে আই থিঙ্ক 10 লাখ বা 20 লাখ টাকা পার পার্সন হচ্ছে ম্যাক্সিমাম, এর বেশি করা যাবে না। আর ওই যেটা বললাম সঞ্চয়পত্রের ক্ষেত্রে 50 লাখ টাকার বেশি করা যাবে না। পোস্টাল ডিপিএস টা সম্পর্কে আমি ঠিক শিওর না, বাট আমার ধারণা থাকতে পারে। বাট পোস্ট অফিস তো আসলে মডার্নাইজ হয় নাই, সো এটা খুবই ম্যানুয়াল প্রসেস, মানে আপনার ওখানে গিয়ে লাইন দিয়ে ফর্ম ফিল আপ করে প্রতিটা সময় কাজ করতে হবে, সো উইচ ইজ আ লিটল বিট অফ কাম্বারসাম। মানে এখন আমরা সবাই কনভিনিয়েন্স খুঁজি, বাসায় বসেই ব্যাংকিং করতে চাই, মোবাইল দিয়ে ব্যাংকিং করতে চাই, সো এটা একটা গ্রুপ অফ মানুষের অত মানে পছন্দের জায়গা না ওই কারণে। বাট পোস্ট অফিসের এফডি ফিক্সড ডিপোজিট প্রোডাক্ট আছে। আর আপনি যেটা সেকেন্ড যেটা বললেন, এটার পরে আরেকটা পয়েন্ট বললেন, আমি একটু ভুলে গেছি, এটা জানি কি ছিল পোস্টালের পরে? পিএফ, প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড আমাদের দেশে কোনো ইউনিভার্সাল পেনশন স্কিম এখনো নাই, ইউনিভার্সাল নাই। যেটা আছে হচ্ছে প্রতিটা প্রাইভেট কোম্পানির নিজস্ব, যারা চেয়েছে দে ক্যান সেট আপ আ প্রভিডেন্ট ফান্ড, অথবা সাম হ্যাভ গ্র্যাচুইটি অ্যাজ ওয়েল, বাট সব কোম্পানির এটা নাই। আর সরকারি যারা জব করে তাদের জন্য কিন্তু একটা প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা থাকে, তারা রিটায়ারমেন্টের পরে যাতে ফান্ডের অ্যাক্সেস পাচ্ছে। তো বাট মানে প্রাইভেট সেক্টরে বাকি কোম্পানিদের বা প্রাইভেট একটা ইন্ডিভিজুয়ালের কিন্তু ওরকম ডাইরেক্ট অ্যাক্সেস টু নাই, এরকম কোনো মানে এমন কোনো ইউনিভার্সাল পেনশন নাই। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু সে। মানে অনেক কিছুই এখন পুরোটাই পড়ে আছে, বাকি আছে অ্যাকচুয়ালি, যা বুঝতে পারলাম যে পুরোটাই বাকি আছে। তো আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার এত পাশে থাকে, তো ইন্ডিয়ান ইকোনমি এগুলোকে তো নিশ্চয়ই ফলো আপ করে। ওখানকার যে মিনিস্ট্রি অফ ফিনান্স আছে তারা তো দেখে, নিশ্চয়ই রেগুলেটর দেখে তো যে এখানে কি হচ্ছে, কারণ এখন তো ডিজিটাল দুনিয়া, সবাই সবকিছু দেখতে পায়। এবং আমাদের যেমন ইন্স্যুরেন্স গুলোকে এফডিআই করে দিয়ে এবার 74% পর্যন্ত স্টেক ফরেন ইন্স্যুরেন্স গুলোকে অ্যালাউ করে দিল, তেমনি ওখানেও তো এরকম যদি ফরেন ইন্স্যুরেন্সকে অ্যালাউ করে দেয়, তো ওখানে তো প্রচুর কোম্পানি আসতে পারে, যারা ভালো ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স দিতে পারে, ভালো মিউচুয়াল ফান্ড তারা আসতে পারে, যেটা গ্লোবাল। তো সেগুলো তো যদি আসে, অনেকগুলো বাধ্যবাধকতা আছে। তাছাড়াও একটা কি, মানুষের লেভেল অফ ইনকাম এখনো সেই জায়গায় পৌঁছয়নি যেখানে তারাও খুব ইন্টারেস্টেড হয়ে আসবে।
এরকম আরো কিছু কারণ আছে, এবং সবচেয়ে বড় কথা যেটা প্রভিডেন্ট ফান্ড নিয়ে বলেন, এই কথাটা আমার সঙ্গে আমিও অনেক সময়তে এই নিয়ে আলোচনা হয়েছে বা এরকম। এবং প্রভিডেন্ট ফান্ড শুধু মানুষের যে সিকিউরিটি আনবে সেটাও নয়, পিএফ ফান্ডের হাতে প্রচুর টাকা থাকে। এই টাকাটা যদি ধরুন ওই যে ডেট ফান্ডে যায়, কারণ পিএফ কোথায় টাকা রাখে, ওরকম জায়গাতেই তো রাখে, তাহলে কিন্তু ডেট মার্কেট অনেক বেশি বয়েন্ট হবে, বা তাতে দেশের ভালো অনেক কিছুই হবে। বাট সামহাও আমি দেখেছি যে কেউই খুব একটা কনভিন্স নন, বা মেবি কে শুরু করবেন, কিভাবে চলবে, বা ওই যে সমস্ত কোম্পানিকে বলা যে পিএফ এ টাকা রাখতেই হবে, এবং ওই যে পিএফআরডি আমাদের এখানে যেরকম আছে, তারও একটা রেগুলেটরি অর্গানাইজেশন আছে। পিএফ এ টাকা জমা না দিতে পারলে তার ট্রেড লাইসেন্স পর্যন্ত বাতিল হয়ে যাবে। মানে যেই মুহূর্তেই ওই 7 জনের বেশি কোনো জায়গায় কাজ করে, তখন এটা বাধ্যতামূলক রাখতেই হবে। আর সেই টাকাটা যে পিএফ এর কাছে যাচ্ছে, পিএফ একটা হিউজ অর্গানাইজেশন উইথ হিউজ ফান্ডস, সেটা দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ডে আসছে, ডেট ফান্ড গুলোতে আসছে, গিল্টেজেড ফান্ডে আসছে। তার জন্য একটা আরেকটাকে দেখা যায় যে লুব্রিকেশন প্রসেসটা চালু করে। না আমাদের যাই- দেশে মানে আমি অরূপ স্যার একটা জিনিস বলি, যেটা ইন্ডিয়াতে মেনলি সাধারণ মানুষকে যে সাপোর্টটা দিয়েছে ইনভেস্টমেন্টের, সেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিস। কারণ ভারতবর্ষের বুকে সবচেয়ে বেশি যদি ব্রাঞ্চ থাকে, ইনভেস্টমেন্ট উইং থাকে, সেটা হচ্ছে পোস্ট অফিস। পোস্ট অফিসের থ্রু দিয়ে কিন্তু সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি কিন্তু টাকা কালেক্ট হয়েছে, যেটা সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছিল বলে সেই জন্য লোকে নিশ্চিন্তে, কারো কিন্তু আগে তো সব ক্যাশ টাকাই জমা হতো, রিসেন্ট নাই ডিজিটাল কিছুটা হচ্ছে, তাও এখনো কমপ্লিট ডিজিটাল হয়নি। আগে আমাদের এখানে যেমন আপনার ভালো মনে আছে, ইন্দিরা বিকাশ পত্র যখন বেরোলো 5 বছরের ডবল, কোনো নাম লেখা হতো না পর্যন্ত। মানে এইভাবে লোকে টাকা যখন গভর্নমেন্টের টাকা দরকার ছিল, কিভাবে টাকা তুলেছে। তো এবং আমি যেটুকুনি ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে এত ঘুরে বেরিয়েছি, দেখেছি যে আমাদের এখানে বহু গ্রামে যেখানে কোনো অফিস বলে কিছু নেই, কিন্তু সেখানে একটা ছোট্ট পোস্ট অফিস কিন্তু আছে। সেখানে সরকারি যে পায়ের চিহ্ন সেটা হচ্ছে পোস্ট অফিস। তারপরেই দেখেছি এলআইসির এজেন্ট, এলআইসির কিছু একটা আছে। এই দুটো কিন্তু আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে আজকে যে যাই বলুক না কেন, ইকুইটি মার্কেট এত বড়, তাদের কিন্তু মূল যে ফান্ডিং কালেকশনটা সেটা কিন্তু এই পোস্টাল এবং ইন্স্যুরেন্স থেকে এসছে। তো এটা সেটা ঠিকই। তবে আমার একটা জিনিস যেটা বাংলাদেশে মনে হয়েছে ভারতের সঙ্গে তুলনা করতে গেলে, 1 নম্বর হচ্ছে যে ভারতের একটাই জিনিস কি, ওই 1950s থেকে প্র্যাকটিক্যালি আজ 70 বছর ইকোনমি একটা গ্রোথ পাথের মধ্যে ছিল, কিন্তু বাংলাদেশকে অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে। দেখুন 1971-এ দেশটা স্বাধীন হলো, ইটস এ ব্রোকেন কান্ট্রি, একটা মানে ধ্বংসস্তূপ। তারপরে একটার পর একটা মিলিটারি ডিক্টেটরশিপ এসছে, তারপরে করতে করতে বাংলাদেশ প্রকৃতপক্ষে গ্রোথ পাতে যেতে শুরু করেছে এই 2000-এর শুরু থেকে। কিন্তু তার মধ্যে যে জিনিসটা এখন হয়েছে, মনে হয় এটার প্রাথমিক রাস্তা যেটা ছিল যে ওই যে ইনক্লুসিভ ব্যাংকিং, তার কিন্তু একটা বড় জায়গা শুরু হয়েছে। ওই যে গ্রামের লোককে ব্যাংকিং এর মধ্যে আনতে হবে, এবং বিভিন্ন ব্যাংকগুলো এখন কিন্তু ওই ব্যাংকিং করেসপন্ডেন্টস এর মাধ্যমে গ্রামে যাচ্ছে, যেমন ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, বা এরা এরা কিন্তু বহু গ্রাম অব্দি গিয়েছে, এমএসএমই কে সাহায্য করা হচ্ছে। দেখবেন এটা তো একটা জিওমেট্রিক প্রোগ্রেশনের একটা জায়গা থাকে, এটা হঠাৎ করেই বেরিয়ে আসবে। এবং বিশেষ করে এই যে আসিফের মতন যারা দে আর ইয়াং পিপল, দে আর দেয়ার। সুতরাং এই যে স্টক মার্কেট ডেভেলপমেন্ট বা এই যে নতুন নতুন জায়গাগুলোতে মিউচুয়াল ফান্ডে, ওর কথার মধ্যে দেখুন যেটা আসছে যে অনেস্টি সিনসিয়ারিটি, এই জায়গাগুলোর অনেক ক্ষেত্রে অভাব ছিল, বহু করাপশন হয়েছে, একটার পর একটা সিস্টেমের মধ্যে ছিল। ওই জায়গা থেকে যখন একটা নিউ সেট অফ পিপলের হাতে আসছে, এবং এই যে একটা ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, মেবি দেয়ার উইল বি এ চেঞ্জ। মানে খুব শিগগিরই আমরা হয়তো দেখতে পাবো যে বাংলাদেশ অনেক জায়গাতেই মডার্নাইজ করে ফেলেছে। এবং আপনিও যদি দেখেন আমাদের এইখানেও ওই লিবারালাইজেশনের পরে কি তাড়াতাড়ি দ্রুত চেঞ্জ হয়ে গেল, যেই মুহূর্তেই এই যে এই প্রাইভেট ব্যাংকগুলো এলো, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এলো, একটার সঙ্গে একটার কম্পিটিশনে সরকারি ব্যাংকগুলোরও কিরকম চেহারা বদলে গেল। সরকারি ব্যাংকও ইনভেস্ট করছে, এয়ার কন্ডিশন ব্রাঞ্চ, সুন্দর ভিতরে সাজা গোছানো থাকবে বা এরকম। আমরাও সেই পরিবর্তনটা যেমন দেখেছি, যেই দিন থেকে শুরু হলো তারপর থেকে একটা দ্রুত গতিতে পরিবর্তন হয়েছে। বাংলাদেশও আমি অনেক সময় দেখি যে আমার মনে হয় যেন এটা আসতে আর বেশি দেরি নেই।
গুড পিপল আর কামিং এবং থিংস উইল বি ফর বেটার। চেঞ্জ তো কিছু চলে আসছে। আমি আর দুইটা এক্সাম্পল একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে, ইন্টারেস্টিং এক্সাম্পলস, যে স্পেশালি ইন দ্য স্টার্টআপ স্পেস, হ্যাঁ, নতুন নতুন ইয়াং স্মার্ট এন্টারপ্রেনার্সরা কি কি ট্রাই করছে। যেরকম একটা কোম্পানি আসছে আই ফার্মার যেটা করছে, তারা বিনিয়োগকারীকে ফার্মারদের সাথে কানেক্ট করে দিচ্ছে ফর আ প্রফিট শেয়ারিং মডেল। সে আপনি কাউ রেজিং এ আপনি ইনভেস্ট করছেন, অথবা হচ্ছে আপনি ফার্মিং এ ইনভেস্ট করছেন, হ্যাঁ, সো দে আর বিং অ্যান ইন্টারমিডিয়ারি ইন দ্য এগ্রিকালচারাল সেক্টর। তো যে কিনা চাচ্ছে যে না, আমি ফাইন্যান্সিয়াল অ্যাসেট ইনভেস্ট করবো না, আমি রিয়েল অ্যাসেটে বিনিয়োগ করতে চাই, হ্যাঁ, হয়তো ইসলামিক রিজন হতে পারে বা অন্য রিজনে হতে পারে, হি ক্যান ইনভেস্ট বাই আই ফার্মার। আরেকটা কোম্পানির নাম শুনলাম, এখনো খুবই আর্লি স্টেজ, তারা হচ্ছে পিয়ার টু পিয়ার লেন্ডিং করার সুযোগ করে দিচ্ছে, যে ব্যাংকের টাকা না রেখে আমি অন্য একটা ব্যক্তিকে কিভাবে ধার দিতে পারি, যাতে ওই ব্যাংকের স্প্রেডটা আমরাই রাখতে পারি আর কি, মানে বিনিয়োগকারী রাখতে পারে এবং যে বড় আর সে রাখতে পারছে মোস্টলি। সো এইগুলো না একটা, যে জাস্ট লাইক দ্য ইন্স্যুরেন্স কেস, যে যারা একটা নতুন গ্রুপ অফ এন্টারপ্রেনার, যারা হচ্ছে কাস্টমার সেন্ট্রিক, যারা যারা মানে মানুষকে আসলে সাহায্য করতে চায়, রিয়েল প্রবলেমটা সলভ করতে চাচ্ছে, তারা করার চেষ্টা করছে। কিছু চ্যালেঞ্জেস নিশ্চয়ই আছে, যে চেঞ্জ তো আর সাথে সাথে আসবে না, এখানে রেগুলেটরি বটলনেকস থাকবে। যারা কি ডিসিশন মেকার, দে বিলং টু দ্য ওল্ড গ্রুপ, যারা অনেক সময় রেগুলেটরি ক্যাপচার করে রেখে দিয়েছে আর কি রেগুলেটরকে। তো এই চেঞ্জেস গুলো আসবে, কিন্তু যেহেতু যেটা অরূপ সাহেব স্যার একটা খুব ভালো কথা বলছিলেন, যে ওই পার ক্যাপিটা জিডিপির যে পার্টটা আমরা আসলে এখন জাস্ট $2000 হিট করেছি। তো এই জায়গাটার পরের পার্টটা আসলে উইল বি ভেরি ইন্টারেস্টিং, মানে দ্য নেক্সট $500 হাইক অথবা নেক্সট $1000 ইনক্রিজ ইন পার ক্যাপিটা ইনকাম, এটা মানুষের ডিমান্ড প্যাটার্ন, নিড প্যাটার্ন সব সিগনিফিকেন্টলি চেঞ্জ করে ফেলবে। খুব ভালো। তবে মনে হলো এত বড় বিষয় নিয়ে আমরা আজকে বসেছি, একটা সমুদ্র মন্থনে বসেছি, সেখানে এত কম সময়ে, এটা সত্যি কথা বলতে এত কম সময়ের বিষয় নয়। এটাকে আমার মনে হয় যদি সবাই আবার চায়, আমাদের আরো একদিন, হয়তো সেটা 1 মাস বাদে হোক, 2 মাস বাদে হোক, তবে আবার এরকম আরেকটু সময় নিয়ে করতে হবে, কারণ এ অনেক কিছু আরো ভেতরে। কারণ এখনো লোকে তো শুধু আউটলুকটা দেখতে পারলো, এখনো তো ভেতরে ঢুকতে পারলো না সেইভাবে। আমরা সবাইকে শুধু একটা গাইডলাইন দিতে পারলাম কিছুটা, কিন্তু এখনো আরো যে সবার সাথে আলোচনা করা, সবার সাথে 1-to-1 কোশ্চেন অ্যান্সার করা, সেইগুলো কিন্তু করার সুযোগ হয়ে উঠলো না। কারণ আমাদের প্রথমত তো জানতে হবে, তারপরে তো কোশ্চেন অ্যান্সার। আগে জানি না তা কি কোশ্চেন অ্যান্সার হবে। তো এবং আমরা বলবো যে আজকে প্রোগ্রাম অনুষ্ঠানটা শোনার পরে সবার মনে যা যা প্রশ্ন আছে আজকেই আপনারা সেগুলো কিন্তু লিখে রাখুন, এবং আমরা যখন পরবর্তীকালে আবার এই প্রোগ্রামটা করব, তখন এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়েই আমরা প্রোগ্রামটা শুরু করব, তাহলে বোধহয় ঠিক হবে। আদারওয়াইজ কিন্তু ওয়ান সাইড হয়ে গেলে আপনাদের সমাধানটা হবে না। আজকে এখানে আমরা যে আলোচনা এখনো তো জাস্ট টাচ করলাম, এখনো অনেক অনেক বিষয় আছে, যে বিষয়গুলো খুব জানা ভীষণ ভীষণ জরুরি। এবং আজকে যেহেতু গ্লোবাল দুনিয়া আছে, সেই গ্লোবাল দুনিয়ায় কিভাবে ইনভেস্ট করা যায়, ডিজিটালি কিভাবে করা যায় সেগুলো। আর যেহেতু আমি সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার, দাদা যেমন সিএফএ, আমি সিএফপি, তো এখানে আমরা একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কেন দরকার হয়, কি জন্য দরকার হয়, এইটা না জানলে পারে একটা মানুষ, সবাই সবার ছেলে মেয়েকে বলে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমি সবাই অনেক স্বপ্ন দেখে, কিন্তু কি করে করবে তার কিন্তু জানা নেই। যে শুধু তো পড়াশোনা করলে হবে না, তাকে তো পড়াশোনা করবে যেটা সাপোর্ট দিতে হবে, মানিটারি সাপোর্ট। সেই প্ল্যানিং যদি একটা সাধারণ মানুষ না করতে পারে, তো সে কোনোদিন ওই বড় কোনোদিন হতে পারে না। তো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যে সবচেয়ে বেশি জরুরি, এবং সেটা শুধু পয়সাওয়ালা লোকেদের জন্য নয়, সেটা বরং যাদের কম পয়সা আছে তাদেরই প্ল্যানিংটা বেশি দরকার হয়। প্ল্যানিং থাকলে একটা সাধারণ মানুষ অসাধারণ হয়, আর একটা অসাধারণ মানুষ ভিখিরি হয়ে যায় যদি প্ল্যানিং না থাকে। এটাই হচ্ছে, আর প্ল্যানিং থাকলে একটা অসাধারণ মানুষও অনেক কিছু করে ফেলতে পারে। তো যাই হোক, আমার মনে হয় অরূপ স্যার আর কিছু, আজকে আমরা তো প্রায় 8টা বেজেই গেছে, আমরা আমাদেরকে থামাতে হবে। এবং সেখানে আপনি যদি কনক্লুশনটা করেন, কারণ আপনি 2 দেশকে ভালো জানেন, যেটা আমিও জানি না, আর আসিফ খান স্যার তো ওখানকার জানেন, আমাদের
এখানকারটা আমি জানি না কতটা জানেন, সিএফএ যখন ডেফিনেটলি জানেন, তবু আপনি দুটো দেশকেই ভালো দেখেছেন। তো আপনি কনক্লুশন করে আমরা এটা শেষ করব আজকের প্রোগ্রামটা। হ্যাঁ, আজকে প্রথমে তো অসংখ্য ধন্যবাদ আসিফকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকা এবং এত সুন্দর বক্তব্য রেখেছে। মানে আমার কাছেও আমি অনেক সময়ই জেনেছি হচ্ছে আমরা যেটাকে বলি ফ্র্যাগমেন্টেড ওয়েতে, কিন্তু ওটা সামগ্রিক যে ছবিটা আমাদের কাছে তুলে ধরলো অসাধারণ। এবং একটা দিক হচ্ছে একটা চিত্রকে তুলে ধরা, আর আরেকটা দিক হচ্ছে মানুষকে তার তার একটা গতিপথ দেখানো। এই দুটো জিনিসই অত্যন্ত অনায়াস ভঙ্গিতে আসিফ আমাদের কাছে নিয়ে এসেছে। তার জন্য আমরা ওকে অনেক ধন্যবাদ জানাই। এবং এবং আমি আমি জানি না, মানে এই জায়গায় যদি আমরা সরাসরি ভাবে উপস্থিত থাকতাম তাহলে হয়তো ওর হাতে আমরা একটা মেমেন্টো তুলে দিতাম, কিন্তু না, আমাদের আপনার আক্ষেপ রাখবো না, আমি ডিজিটাল মেমেন্টো দিচ্ছি। সেটা হলেও আমরা পরবর্তী সময় ওকে আরো চাইবো। এবং এত সুন্দরভাবে অ্যানালিসিস করা, আই রিয়েলি লাইকড ইট। অ্যান্ড আমি আমাদের সব সদস্যদের কাছে দেখা যাচ্ছে এটা। Congratulations. Congratulations. তো আমরা যখন ডিজিটাল, তো সেই জন্য আমরা ডিজিটালি মেমেন্টোটা দিয়ে দিলাম। অরূপ স্যারের মনের ক্ষোভ, মানে মনের ইচ্ছাটা কিন্তু পূরণ করলাম। এইটা হোয়াটসঅ্যাপ করেও পাঠিয়ে দেবেন না, তাহলে। সে তো ডেফিনেটলি আমি এখনই সেটা শেয়ার করে দেবো। তো এটার জন্য জোরে আমরা এখানে হাততালি তো দেওয়ার সুযোগ নেই, সবাই আনমিউট করলে আমরা যারা আছি তারা অন্তত দিই, এবং যারা আছে তারা করেন। এবং আমি বাংলাদেশের জাহিদ ভাইকে, যে আছে আমাদের ইয়াংস্টার, ওকে আমি দু একটা কথা বলতে পারবো। জাহিদ, প্লিজ। থ্যাংক ইউ গৌতম দা আমাকে সুযোগ দেওয়ার জন্য। জাস্ট আসিফ স্যার যেভাবে কথাগুলো সাবলীল ভাষায় এত সুন্দরভাবে ইজিলি উপস্থাপন করেছে, তো একটা বিষয় উনি বলতে গিয়ে পিছিয়ে গেছেন, সেই বিষয়টা আমি রিকোয়েস্ট করব যদি আবার কখনো সুযোগ হয় তাহলে উনি আমাদের সামনে তুলে আনবেন বন্ডের বিষয়টা। যদিও আমার কাছে বন্ডের বিষয়টা খুব ইজি মনে হয়, যখন তখন কিনতে পারি, যখন তখন বেচতে পারি, আর এরকম একটা লিকুইড মানির মতো। তো সেটা উনি বললেন যে এটা জটিল প্রক্রিয়া। তো আমার জাস্ট কিউরিওসিটি হলো যে আসলে জটিল প্রক্রিয়াটা কি। যদি কখনো স্যার সুযোগ পান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ, তার মূল্যবান সময় আমাদেরকে দিলেন। এবং আমি আশা করি যারা আজকের এই মিটিং উপস্থিত ছিলেন এবং যারা উপস্থিত ছিলেন না, এবং এটা অনলাইনে আসার পরে যারা এইটা শুনবেন দেখবেন, তারা নিঃসন্দেহে খুব উপকৃত হবেন। যেহেতু অনেক বড় বড় জায়গাগুলো যেটা আসলে খুব আবসা আবসা ছিল আমাদের সামনে, সেই জায়গাগুলো খুব ক্লিয়ারলি একদম লাইটের মতো আমার সামনে আজকে চলে এসেছে। এজন্য আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশের সমস্ত রোটারিয়ানদের পক্ষ থেকে আমাদের এই ক্লাবের স্যারকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। স্যার আবার আসবেন আমাদের সাথে, আমাদের কে ওই আমার যে দাবির বিষয়টা ক্লিয়ার করার জন্য। থ্যাংক ইউ এভরিবডি। আমি মঞ্জুর খানকে একটু বলতে বলবো। আর আমরা অরূপ স্যারও যেহেতু আমাদের স্পিকার, তো সেহেতু আমার মনে হয় যে অরূপ স্যারকেও অনারটা দেওয়া উচিত কিনা। মঞ্জুর সাহেব, মঞ্জুরদা বলুন। জি জি, থ্যাংক ইউ গৌতম দা। প্রথমে তো আমি আপনাকে একটা কথা আবারও বলতেছি, সে আমার স্বপ্ন। আমাদের যে হোমিও ইয়ের ক্লাবের প্ল্যাটফর্মে আপনি যখন আসছেন, আমি স্বপ্ন আপনাকে দিয়ে দেখেছিলাম যে আপনার দ্বারা কিছু হচ্ছে, যে আপনি যেভাবে লিড করছেন, অরূপদা যেভাবে সেটা কম্পাইল করছেন। এবং একটা কথা আমি সবসময় বলি যে গুড ব্রিংস গুড, ভালো ভালোকে টেনে নিয়ে আসে, তাই না? তো এই যে মানে কন্টিনিউয়াস যে প্রসেস যেটা চলতেছে, আমি তো একজন অবজারভার, আমি দেখছি, এবং সে সত্যি আমাকে মুগ্ধ করেছে। আমাদের ইয়াংস্টার, আমি বলবো যে আসিফ খান সাহেব তো একদম ইয়াং এবং এনার্জেটিক, যেটা বলছে বাংলাদেশে এই ওনাদের মতোই যেসব তরুণ যারা আছেন এবং তারা যেভাবে যে চিন্তা চেতনা নিয়ে এগুচ্ছে, আমি সত্যি অপূর্ব জিনিস দেখতে পাচ্ছি এবং এটা সমন্বয় করছে। সেজন্য তো আমি
সত্যি নিজেই খুবই মানে আমি প্রভাবিত হয়েছি। আমি তো আজ 40 বছর দেশের বাইরে, শুধু বিভিন্ন যে সংবাদের মাধ্যমে সবকিছু দেখি, কিন্তু বাস্তবে দেখি না। কিন্তু আজকে ওনার উপস্থাপনা এবং সাবলীলতা এবং স্বচ্ছতা এবং আন্তরিকতা, আমি কোনো জায়গায় ফাঁক দেখিনি। কারণ সাধারণত বিভিন্নভাবে মানুষ নিজেকে প্রমোট করার চেষ্টা করে, কিন্তু ওনার মধ্যে যে স্বচ্ছতা, ওনার আলো বিচ্ছুরিত করেছে সুভাষের মতো আমরা অনুভব করেছি। এবং আমি এই জন্য সম্পূর্ণ ক্রেডিট আমাদের অরূপ দাকে দিব, কারণ সে ওই পিক আপ করেছে ডায়মন্ডকে আজকে উপস্থাপন করার জন্য। আর আমাদের গৌতম দাকে তো আমি প্রথম থেকে বলছি, দাদা আপনি ইউ আর ডুইং এ গ্রেট জব। আর আমি পুনরায় আমাদের আসিফ খান সাহেবকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, যে আমরা আশা করব আপনাদের মতো এরকম তরুণ যারা আছে আমাদের দেশকেও এবং আমাদের সাথে যারা আছে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, আমি অরূপ স্যারের মোমেন্টটাও দিয়ে দিলাম, এই জন্য সেই মোমেন্টটা আপনি দিন অরূপ স্যারকে। হ্যাঁ স্যার, আমি তো আপনার তো একজন ভক্ত, আমি আপনার হাতেই তুলে দিলাম এটা, একটা তালি দিয়ে আপনাকে আপনার বক্তব্যের জন্য আমি পুনরায় আপনাকে এই মোমেন্টাম আপনার হাতে তুলে দিলাম। ধন্যবাদ। হ্যাঁ, তো খুব মানে আজকের এইগুলো যা হলো, এটা আমার মনে হয় আগামী দিন সকলের ভীষণ কাজে লাগবে। আর আজকে যেটা বললাম যে আমরা এই প্রোগ্রামটা হয়তো এক্ষুনি করতে পারবো না, হয়তো 2 মাস বাদে করব, কিন্তু সবার মনে যা প্রশ্ন আছে এখন থেকে লিখতে আরম্ভ করুন, তবে কিন্তু চেষ্টা করব সেগুলোকে সমস্ত কিছু উত্তর দেওয়ার এবং ভালো প্রোগ্রাম করা। এবং যেটা বলি, আমি অলরেডি ক্লাবের একটু ব্যাপারে বলি যে এই ভিসার জন্য কিন্তু লেটার, জাহিদ দেখো তোমাকে আমি পার্সোনালি সব দিয়েছি, মোটামুটি এসে গেছে লেটার গুলো, ভিসার লেটার পাওয়ার জন্য। আমাকে আমি যতগুলো পেয়েছি সবগুলো সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। হ্যাঁ, আমাকে এই একটা যেরাম পাঠাচ্ছি আমি তেমন তেমন তোমাকে পাঠাচ্ছি। আমিও আপনি যেভাবে পাঠিয়েছেন আমিও সেভাবে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এটা এখনো যে 3টে এসছে, আবার দেখছি আবার সেটাকে করে দিয়েছে। মোটামুটি আজকে কিন্তু আমাদের যে প্রথম 28 জনের যে লিস্ট ছিল, সেই 28টা ভিসার কিন্তু লেটার আজকে আমরা সবার হাতে তুলে দিতে পারলাম। আমরা আমাদের কিন্তু কমিটমেন্টের জায়গাটায় আমরা আমাদের জায়গায় ঠিক আছি। তো এখনো পর্যন্ত যারা, তুমি পরে যে লিস্ট দিয়েছো যে 4-5 জনের যাদের আছে, সেটাকে আমি আবার ফার্দার বলবো এটা হওয়ার পরে, যে তাদের ব্যবস্থা হবে কিনা সেটা এখনই কথা দেবো না। যদি হয় নিশ্চয়ই সেটাও 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। আর একটা হচ্ছে যারা আমাদের ইন্ডিয়াতে যারা আছেন যারা এখনো রেজিস্টার করেননি, 28শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদেরকে এক্সট্রিম ডেটটা করে দিয়েছে। যারা এখনো করেননি তারা অবশ্যই 28শে ফেব্রুয়ারির মধ্যে আপনারা রেজিস্টারটা করে নিন, কারণ এই যে অপরচুনিটিটা আসছে সেটা লাইফ টাইম, এটা সেকেন্ড টাইম কিন্তু কেউ পাবেন না লাইফে, এটা আমি পরিষ্কার বলছি। কারণ ওই ইভেন্টে না আসলে পারে তার যে অনার, ওইখানে অত লোকের মাঝে সবাইকে যে আমাদেরকে অনারটা দেবে ডিস্ট্রিক্ট গভর্নর, ইন্টারন্যাশনাল যারা গভর্নর আছেন তারা সবাই মিলে, সেইটা যদি কেউ উপভোগ করতে চান, খাবার তো সবাই বাড়িতে যে কোনো হোটেল রেস্তোরাঁয় খেতে পাবেন, কিন্তু এই সম্মানের খাবারটা কিন্তু কেউ পাবেন না। এই জায়গাটা কিন্তু কোনোদিন হবে না, এবং নিজে হাতে নেওয়া সেটা কিন্তু ওখানেই সম্ভব। তো সেই জন্য এখনো যারা বুঝতে পারেননি বা বোঝেননি, আমি সবাইকে আরেকবার অনুরোধ করব যে 28শে ফেব্রুয়ারির মধ্যে বাদবাকি যারা আছেন তারা রেজিস্টার করে নেবেন ওই 20-21 মার্চে প্রোগ্রামের জন্য। তো আমার আর আজকে ক্লাবের ব্যাপারে এই নিয়ে আর কোনো কথা বলার নেই। শ্যামল স্যার কিছু যদি বলেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, না, শ্যামল স্যার দিয়ে আমি ক্লোজটা করে দিই। শ্যামল স্যার যদি কিছু বলার থাকে বলে আজকে আমাদের এই অনুষ্ঠানটা শেষ করে দিই। 8টা 10 বাজে। শ্যামল দা। হ্যাঁ, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, সাউন্ড আসছে না স্যার। সাউন্ড আপনি অফ করা আছে। হ্যাঁ, এবার ক্লিয়ার করে হচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে না।
কোথাও প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। আপনার ল্যাপটপে হেডফোন লাগানো আছে নাকি? হেডফোনটা থাকলে খুলে রাখুন। শোনা যাচ্ছে না, কথা আসছে না। বাবা আপনি বের হয়ে যান, বের হয়ে গিয়ে ঢুকুন। আর তমালদা, হ্যালো তমালদা, তমালদা শুনতে পাচ্ছেন? হ্যালো তমালদা, হ্যাঁ তমালদা আপনি আনমিউট করুন। হচ্ছে না? তমালদাকে আনমিউট করে দাও। হ্যাঁ হয়ে গেছে, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ আজকে তো আমাদের স্যারেরকে দিয়ে হলো না, তা ক্লোজিংটা আপনি করুন। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশিফ ভাই, স্যার, প্রফেসর, আমাদের রোটারিয়ান অরূপ স্যার, গৌতম দা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে শুনতে শুনতে মনে হচ্ছে 80-তে চলে গেছি। মানে যখন আমাদের কেরিয়ার শুরু আর কি, তখন থেকেই মনে হচ্ছে যেন ইন্ডিয়ার যেরকম পজিশন ছিল সেই সময়, এখন বাংলাদেশের পজিশনটা অনেকটা সেই রকম রয়েছে আর কি। তবে যেটুকু আশিফ ভাইয়ের কাছ থেকে শুনলাম, তাতে করে আমি যথেষ্ট আশাবাদী। যেরকম ভাবে ডেভেলপমেন্টের জন্য ওনারা পদক্ষেপ নিচ্ছেন বা এগিয়ে আসছেন, তাতে করে আগামী দিনে, আগামী 10 বছরে হয়তো বাংলাদেশও আমাদের জায়গায় চলে আসবেন, এটাই আশা করব এবং প্রার্থনা করব ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, যে অবশ্যই সেই জায়গায় যেন পৌঁছতে পারেন। পার ক্যাপিটা ইনকামও যেন অনেক ভালো হয় এবং সেই জীবনের সুযোগটা অনেক ভালোভাবে চলে আসে। আজকে সন্ধ্যাটা ভীষণ ভীষণ ভালো লাগলো এবং সব দিক থেকে আমরা অনেক বেশি এনরিচড হলাম। দুটো কান্ট্রির লোকেরা, ভাইরা, বন্ধুরা, দাদারা যারা আছেন, তারা প্রত্যেকেই উপকৃত হলেন কথা শুনে এবং আশা করব তারা আগামী দিনে এরকম ধরনের প্রোগ্রামে যেন অবশ্যই পার্টিসিপেট করেন এবং গৌতম দা যেটা বললেন যে প্রত্যেকে ঠিক যা যা তাদের মনের মধ্যে প্রশ্ন রয়েছে সেগুলো সঠিকভাবে যদি প্লেস করতে পারেন সেদিনকে, তাহলে ঠিকভাবে উপকৃত হবেন। সবাইকে আবার আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকে অনুষ্ঠান শেষ করতে বলছি। শ্যামলদা এসছেন, শ্যামলদাকে যদি বলতে পারে। শ্যামলদা দেখুন হচ্ছে কিনা, আনমিউট করুন, আনমিউট করুন। আনমিউট করতে হবে। আজকে শ্যামলদাকে বলতে দেবে না, এটাই আর কি উপরওয়ালার ইচ্ছা। ঠিক আছে, এখনকার আজকের মতো শেষ তো হ্যাঁ ওই লিংকে ঢুকে দেখুক। ঠিক আছে, তো সবাইকে আবার নমস্কার, ধন্যবাদ সবাইকে জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটা শেষ করছি। নমস্কার। থ্যাংক ইউ।